বইটির সত্য আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃক সংরক্ষিত। নমস্কার সকল শ্রোতা বন্ধুদের, স্যাটারডে সাসপেন্স বাই কুণালে। আজ আপনারা শুনবেন নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত টেনিদা সমগ্র থেকে চার মূর্তির অভিযান। তো বেশি দেরি না করে শুরু করছি। তবে হ্যাঁ, গল্প শুনতে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। তাহলে শুরু হচ্ছে চার মূর্তির অভিযান। প্রথম গল্প, বৃহৎ ছাগলাদ্য ঘটনা। বললে বিশ্বাস করবে, আমরা চার মূর্তি, পটলডাঙ্গার সেই চারজন, টেনিদা, হাবুল সেন, ক্যাবলা আর আমি, স্বয়ং প্যালারাম, চারজনেই এবার স্কুল ফাইনাল পাশ করে ফেলেছি। টেনিদা আর আমি 3rd ডিভিশন, হাবুল 2nd ডিভিশন, আর হতচ্ছাড়া ক্যাবলাটা শুধু যে 1st ডিভিশনে পাশ করেছে তাই নয়, আবার একটা স্টার পেয়ে বসে আছে। শুনছি ক্যাবলা নাকি স্কলারশিপও পাবে। ওর কথা বাদ দাও, ওটা চিরকালের একটা বিশ্বাসঘাতক। কলেজে ভর্তি হয়ে খুব ডাটের মাথায় চলাফেরা করছি আজকাল। কথায় কথায় বলছি, আমরা কলেজ স্টুডেন্ট, আমাদের সঙ্গে চালাকি চলবে না। সেদিন কেবল ছোট বোন আধুলিকে কায়দা করে বলেছি, কি যে ক্লাস 9-এ পড়ছিস, ছ্যা, জানিস লজিক কাকে বলে? অমনি আধুলি ফ্যাচ করে বললে, যাও ছোড় দা, বেশি ওস্তাদি করো না। ভারী তো 3বারের বার 3rd ডিভিশনে পাশ করেছো। আসপদ্ধা দেখো একবার। যেই আধুলির বিনুনি ধরে একটা টান দিয়েছি, অমনি চ্যাঁ ভ্যাঁ করে চেঁচিয়ে মেচিয়ে একাকার। ঘরে বর্দা দাড়ি কামাচ্ছিল, খুর হাতে বেরিয়ে এসে বললে, এই স্টুপিড গাধা, যেমন ছাগলের মতো লম্বা লম্বা কান তেমনি বুদ্ধি, ফের যদি বান্দরামো করবি দেবো ওই খুঁড় দিয়ে কান দুটো কেটে। দেখলে, স্টুপিড তো বললেই সেই সঙ্গে গাধা, ছাগল, বাঁদর 3টে জন্তুর নাম একসঙ্গে করে দিলে। আমি যে কলেজে পড়ছি, এখন আমার রীতিমতো একটা প্রেস্টিজ আছে, সেটা গ্রাহ্যই করলে না। আমার ভীষণ রাগ হলো। মা বারান্দায় আমসত্ত্ব রোদে দিয়েছিল, এদিক ওদিক তাকিয়ে তা থেকে খানিকটা ছিঁড়ে মনের দুঃখে বাইরে চলে এলুম। আমাদের বাড়ির সামনে একটুখানি পাঁচিল ঘেরা জায়গা, সেখানে বর্দার সিল্কের পাঞ্জাবি শুকোচ্ছে। নিজের হাতে কেচেছে বর্দা, আর একপাশে বাঁধা রয়েছে ছর্দির আদরের ছাগল গঙ্গারাম। বেশ দাড়ি হয়েছে গঙ্গারামের। এক মনে আমসত্ত্ব খেতে খেতে ভাবছি, এবার সরস্বতী পুজোয় থিয়েটারের সময় গঙ্গারামের দাড়িটা কেটে নিয়ে মোগল সেনাপতি সাজব। এমন সময় দেখি গঙ্গারামের গলার দড়ি খুলে ফেলেছে। ছাগলের খালি দাড়ি হয় অথচ কান পর্যন্ত গোপ হয় না কেন, এই কথাটা খুব দরদ দিয়ে ভাবছিল। ঠিক তখনই চোখে পড়ল গঙ্গারাম এগিয়ে এসে বর্দার সিল্কের পাঞ্জাবিতে মুখ দিয়েছে। চেঁচিয়ে উঠতে গিয়েও সামলে নিলুম। একটু আগেই বর্দা আমাকে গাধা, ছাগল এসব বলেছে, খেয়ে নিক সিল্কের পাঞ্জাবি, বেশ জব্দ হয়ে যাবে। দেখলুম কুরকুর করে দিব্যি খেয়ে নিচ্ছে গঙ্গারাম। দাড়িটা অল্প অল্প নড়ছে, চোখ বুজে এসেছে আরামে, কান দুটো লটর পটর করছে। সিল্কের পাঞ্জাবি খেতে ওর বেশ ভালোই লাগে দেখা যাচ্ছে। আমসত্ত্ব জীবনও ভুলে গিয়ে আমি নির্দিষ্ট চিত্তে লক্ষ্য করতে লাগলুম। ইঞ্চি 2 খেয়েছে, এমন সময় গেটটা খুলে গেল। গলায় স্টেথোস্কোপ ঝুলিয়ে হাসপাতালে নাইট ডিউটি সেরে ফেলেছে আমাদের মেজদা। সবে ডাক্তারি পাশ করেছে মেজদা, আর কি মেজাজ, আমাকে দেখলেই ইঞ্জেকশন দিতে চায়। ঢুকে মেজদা চেঁচিয়ে উঠল, আরে সর্বনাশ, ছাগল যে বর্দা জামাটা খেয়ে ফেললে! এই প্যালা ইডিয়েট, হতভাগা, বসে বসে মজা দেখছিস নাকি? বুঝলুম গতিক সুবিধের নয়, এবার বর্দা এসে সত্যি আমার কান কেটে নেবে। কান বাঁচাতে হলে আমারই কেটে পড়া দরকার। ঘাটটা চুলকে বললুম, আমি একটু এই লজিক পড়ছিলাম, মানে দেখতে পাইনি, মানে আমি ভেবেছিলুম। বলতে বলতে মেজদার পাশ কাটিয়ে এক লাফে সোজা সদর রাস্তায়। আমাদের সিটি কলেজ খুব ভালো, খালি ছুটি দেয়। আজও কি একটা চড়ক ষষ্ঠী না কোদালে অমাবস্যা কিসের একটা বন্ধ ছিল। আমি সোজা চলে এলুম চাটুর্যদের রোয়াকে। দেখি টেনিদা হাত পা নেড়ে কি যেন সব বোঝাচ্ছে ক্যাবলার হাবুল সেনকে। সামনে ক্রিসমাস,
ব্যাস, বাই বাই করে প্লেনে চেপে চলে যাব। কুট্টি মামা তোদেরকেও নিয়ে যেতে বলেছে। যাবি তো চল, দিন কতক বেশ খেয়ে দিয়ে ফিরে আসবো। ক্যাবলা বললে, কিন্তু প্লেনের ভাড়া দেবে কে? আরে মোটে 20 টাকা, ড্যাম চিপ। আমি বললুম, কোথায় যাবে প্লেনে চেপে? গোবরডাঙ্গা? টেনিদার দাঁত খিচিয়ে বললে, খেলে কচু পোড়া, এটার মাথা ভর্তি কেবল গোবর, তাই জানে গোবরডাঙ্গা আর ধার ধারে গোবিন্দপুর। ডুয়ার্সে যাচ্ছি, ডুয়ার্সে। এনতার হরিণ, দেদার বনমুরগি, ঘুঘু, হরিয়াল। বলতে বলতে আমার হাতের দিকে চোখ পড়ল। এই কি খাচ্ছিস রে ওটা? লুকোতে যাচ্ছিলাম, তার আগেই খপ করে আমসত্ত্বটা কেড়ে নিলে। একেবারে সবটা মুখে পড়ে নিয়ে বললে, বেড়ে মিষ্টি তো আর আছে? বেজার হয়ে বলুম, না আর নেই, কিন্তু ডুয়ার্সে জঙ্গলে যে যেতে চাইছো, শেষে বাঘের খপ পরে নিয়ে ফেলবে না তো? বাঘ মারতে তো যাচ্ছি। আমসত্ত্ব চিবুতে চিবুতে টেনির একটু উঁচু দরের হাসি হাসলো, যাকে বাংলায় বলে হাই ক্লাস। আমি ধপাত করে রোয়াকের ওপর বসে পড়লুম। বাঘ? না না, বাঘটাকের মধ্যে আমি নেই। হাবুল বললে, হ্যাঁ সত্য কইসস, এদিকে দন্তশুলে মরতে আসি, বাঘের হাতে পইরা পরান্ডায় যাইব গিয়া। ক্যাবলা বলল, ভালোই তো, দাঁতের ব্যথায় কষ্ট পাচ্ছিস, যদি মারা যাস দেখবি একটু আর দাঁতের ব্যথা রইল না। টেনিদা আমসত্ত্ব শেষ করে বললে, থাম আর ইয়ার্কি করিসনি। আরে ডুয়ার্সের বাঘ ভাল্লুক সবাই আমার কুট্টি মামাকে খাতির করে চলে। কুট্টি মামা ভাল্লুকের নাক পুড়িয়ে দিয়েছে। বাঘের 32টা দাঁত কালী সিংহের মহাভারতের এক ঘায়ে উড়িয়ে দিয়েছে। শেষে সেই বাঘ এখন কুট্টি মামার বাঁধানো দাঁত দিয়ে খেয়ে বাঁচে। সে বাঘটা আজকাল আর মাংস টাংস খায় না, সির্ফ নিরামিষ। লোকের বাগান থেকে লাউ কুমড়ো চুরি করে খায়। সেদিন আবার টুক করে কুট্টি মামার 1 ডিশ আলুর দম খেয়ে ফেলেছে। ক্যাবলা বললে, গুল। টেনিদা চোখ পাকিয়ে বললে, কি বললি? ক্যাবলা বলে, না মানে বলছিলাম, গুলবাগ আর ডোরাদার বাঘ 2 রকমের বাঘ হয়। হাবুল বললে, আর 1 রকমের বাঘ হয়, বিছানা থেকে আর কুটুস কইরা কামড়া দেয়, তারে বাঘ কয়। আমিও ভেবে চিনতে বললুম, আর তাকে কিছুতেই বাগানো যায় না, কামড়েই সে হাওয়া হয়ে যায়। টেনিদা রেগে মেগে বললে, ধুত্তর খালি বাজে কথা, এদের কাছে কিছু বলাই যাওয়া ঝকমারি। এই 3টে নাকে 3খানা মুগ্ধবোধ বসিয়ে নাক ভাঙা বুদ্ধদেব বানিয়ে দিলে তবেই ঠিক হয়। ফাজলামি নয়, সোজা জবাব দে, যাবি কি যাবি না? আর না যাস তো একাই যাচ্ছি প্লেনে চেপে, তোর এখানে ভেরান্ডা ভাজ বসে বসে। আমি বললুম, বাঘে কামড়াবে না? বললুম তো, সে আজকাল ভেজিটেবল খায়, আলুর দম আর মূলোর ছেঁচকি, আর সে খেতে দারুণ ভালোবাসে। ক্যাবলা জিজ্ঞেস করলে, আর তার আত্মীয় স্বজন? তারা কুট্টি মামাকে দেখলেই ভয় অজ্ঞান হয়ে পড়বে, তখন আর স্বীকার করবার দরকার নেই, সে গলায় দড়ি বেঁধে বাড়িতে নিয়ে এলেই হলো। আমি ভারী খুশি হয়ে বললুম, তাহলে তো যেতেই হয়, আমরা সবাই একটা করে বাঘ সঙ্গে করে বেঁধে আনবো। হাবুল বললে, সে বাঘে দুধ দিব? ক্যাবলা বললে, আর সেই বাঘের দুধ বিক্রি করে আমরা বড়লোক হব। টেনিদা চেঁচিয়ে উঠে বললে, ডিলা গ্রান্ডি মেফিস্টোফিলিস। আমরা সবাই আরও জোরে চিৎকার করে বললুম, ইয়াক ইয়াক। বাবা অফিস যাওয়ার সময় বলে গেলেন, 7 দিনের মধ্যে ফিরে আসবি, একদিনও যেন কলেজ কামাই না হয়। কোর্টে বেরোতে যাওয়ার আগে বর্দা মনে করিয়ে দিলে, 2খানা পড়ার বইও সঙ্গে নিয়ে যাস, খালি ইয়ার্কি করে বেড়াস না। ছুটির ভেতরে পড়ার বই নিয়ে বসতে বয়েই গেছে আমার। আমি সুটকেসের ভেতর হেমেন রায় আর শিবরামের নতুন বই ভরে নিয়েছি খান কয়েক। মা এসে বললে, যা তা খাসনি, তুই যেরকম পেট রোগা, বুঝে সুঝে খাবি। কোত্থেকে আধুলি এসে জুড়ে দিলে, 2টো কাঁচকলা নিয়ে যা ছোড়দা, আর হাড়ির ভেতরে গোটা কয়েক শিঙ্গি মাছ। আমি আধুলির বিনুনিটা চেপে ধরতে যাচ্ছি, এমন সময় মেজদা এসে হাজির। এসেই বলতে লাগলো, প্লেনে চেপে যদি কোনো ধাপা লাগে তাহলে হাই তুলতে থাকবি, যদি বমি আসে তাহলে অ্যাভোমিন ট্যাবলেট দিচ্ছি, গোটা কয়েক খাবি। যদি এই উপদেশে চটে বা প্রাণ উড়ে যাবে। এর মধ্যে আবার ছর্দি এসে বলতে আরম্ভ করলো, দার্জিলিংয়ের কাছাকাছি তো যাচ্ছিস,
যদি সস্তায় পাস তাহলে গোটা কয়েক পাথরের মালা কিনে আনিস। দূর তোর বলে চেঁচিয়ে উঠতে যাচ্ছি, ঠিক সেই সময় বাইরে মোটরের হর্ন আর টেনিদার হাঁক শোনা গেল। কি রে পেলা, রেডি? রেডি, আসছি। তখনই সুটকেস নিয়ে লাফিয়ে উঠল। হাবুলদের মোটরে চেপে ওরা সবাই এসে পড়েছে। মোটরে করে সোজা দমদমে গিয়ে আমরা প্লেনে উঠব। তারপর 2 ঘন্টার মধ্যে পৌঁছে যাব ডুয়ার্সের জঙ্গলে। তখন আর পাইকে কুট্টি মামার ওখানে মজা সে খাওয়া দাওয়া, চা বাগান আর বনের মধ্যে বেড়ানো, 2-1 দিন শিকারে বেরিয়ে গলায় দড়ি বেঁধে বাঘ টাক নিয়ে আসা, ডিলা ক্রান ডিমে পিষ্ট ফিলিস। সকলকে চটপট প্রণাম টমান ছেড়ে দিয়ে গেট খুলে বেরোতে যাচ্ছি। হঠাৎ পেছনে বিটকেল বো 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 আওয়াজ করে শার্টের কোনা ধরে হ্যাঁচকা একটা টান। চমকে লাফিয়ে উঠলুম। তাকিয়ে দেখি হতচ্ছাড়া গঙ্গারাম দাড়ি নেড়ে নেড়ে আমার জামাটা খাওয়ার চেষ্টা করছে। তবে রে অযাত্রা, পিছু টান। ধাই করে একটা চাটি বসিয়ে দিলুম গঙ্গারামের গালে। গঙ্গারাম ম্যাঁ করে উঠল। আর আমার হাতে যা লাগলো সে আর কি বলবো। গঙ্গারামের গালটা যে কেমন ভয়ানক শক্ত সে কথা সে জানতো। মোটর থেকে টেনিদা আবার হাঁক ছাড়ল। কি রে পেলা, দেরি হচ্ছিস কেন? আসছি বলে এক ছুটে বেরিয়ে আমি গাড়িতে উঠে পড়লুম। তখনও গঙ্গারাম সমানে ডাকছে। ভাবটা এই, খামোখাম একটা ট্রামচাটি লাগালে। আচ্ছা যাও ডুয়ার্সের জঙ্গলে, এর ফল যদি হাতে নাতে না পাও তাহলে আমি ছাগলই নই। হায় রে, তখন কি আর জানতুম গঙ্গারামের ভাগ্নে যা 10 গন্ডা করে মারে তারই পাল্লায় পড়ে আমার অদৃষ্টে অশেষ দুঃখ আছে। এরপর গাড়ি দমদম এয়ারপোর্টের দিকে ছুটল। দ্বিতীয় গল্প, বিমানে চৈনিক রহস্য। মজরি মুখুজ্জে, স্বর্ণেন্দু সেন, কুশল মিত্র, কমলেশ ব্যানার্জি। নামগুলো শুনে চমকে চমকে উঠছ, তাই না? ভাবছো এ আবার কারা? বাবার কথাই বটে। এ হলো আমাদের চারমূর্তির ভালো নাম। আগে স্কুলের খাতায় ছিল, এখন কলেজের খাতায়। ভজরি হচ্ছে আমাদের দুর্দান্ত টেনিদা, স্বর্ণেন্দু হলো ঢাকায় হাবুল, কুশল হচ্ছে হতভাগা ক্যাবলা, আর কমলেশ আন্দাজ তো করেই নিয়েছ। এইসব নাম কি ছাই তোমাদের মনে থাকে? প্লেনে উঠতে যেতেই একটা লোক কাগজ নিয়ে এইসব নাম ডাকতে লাগলো। আমরাও এই যে বলে টকাটক উঠে পড়ল। হাবলা তো অভ্যাসে বলেই ফেললেন, প্রেজেন্ট স্যার। আরে রামো, এ কি প্লেন! এর আগে আমি কখনো প্লেনে চাপিনি, কিন্তু বরদা মেজদার কাছ থেকে গল্প যে শুনেছি, চমৎকার সব সোফার মতো চেয়ার, থেকে থেকে চা কফি লজেন্স আর স্যান্ডউইচ সন্দেশ খেতে দিচ্ছে, উঠে বসলেই সে কি খাতির। কিন্তু এ কি, প্লেনের 12 আনা বোঝাই কেবল বস্তার কাপড়ের গাঁট, কাঠের বাক্স, আবার এক জায়গায় দড়ি দিয়ে বাঁধা কয়েকটা হুঁকো রয়েছে। শুধু দুদিকে 4টে সিট কোনো মতে রাখা আছে আমাদের জন্যে, তাতে গদি টদি কিছুই ছিল না। কিন্তু এসব ছিঁড়ে খুঁড়ে একাকার। হাবুল সেন বলে, টেনিদা মালগাড়িতে চাপাইলা নাকি? টেনিদা দাঁত খিচিয়ে বলে, যা মেলা বকিসনি, 20 টাকা দিয়ে প্লেনে চাপবে, কত আরাম পেতে চাস শুনি? তবু তো ভাগ্যি যে প্লেনের চাকার সঙ্গে তোদের বেঁধে দেয়নি। বলতে বলতে জন 3 কোট প্যান্ট পরা লোক তড়াক করে প্লেনে উঠে পড়ল। তারপর সার্কাসের খেলোয়াড়ের মতন অদ্ভুত কায়দায় টকাটক করে সেই বাক্স, বস্তা, স্তূপ পেরিয়ে একজন আবার হুঁকোগুলোতে একটা হোঁচট খেয়ে ওপাশের প্রবেশ নিষেধ লেখা একটা কাঁচের দরজার ওপারে চলে গেল। টেনিদা বললে, ওরা পাইলট, এক্ষুনি ছাড়বে। ক্যাবলা বললে, ইস, পাইলট হওয়া কি কষ্ট, বাক্স আর বস্তার উপর দিয়ে লাফাতে হয় কেবল। যাত্রী আমরা মাত্র 4 জন। দুদিকে সিটগুলোতে চেপে বসতে না বসতেই হঠাৎ ঘুরুর ঘুরুর করে আওয়াজ আরম্ভ হলো। তারপর গুড়গুড়িয়ে চলতে আরম্ভ করলো প্লেনটা। আমরা তাহলে সত্যি এবার আকাশে উঠছি, কি মজা! এবার মেঘের উপর দিয়ে নদী, গিরি, কান্তার, মানে আরও কী সব যেন বলে, অটবি টটবি পার করে দূর দূরান্তে চলে যাব।
আমার পিস্তুত ভাই ফুচুদা এখন থাকলে নিশ্চয়ই কবিতা লিখত। পাখি হয়ে যায় গগনে উড়িয়া, ফড়িং টরিং খাই ধরিয়া। কিন্তু ফড়িং খাওয়ার কথা কি বলতো? আমার একটু খটকা লাগলো। কবিরা কি ফড়িং খায়? বলা যায় না। যারা কবি হয় তাদের অসাধ্য আর অখাদ্য কিছুই নেই। এইসব দারুণ চিন্তা করছে আর প্লেনটা সমানে গুড়গুড় করে চলেছে। আমি ভাবছিলুম এতক্ষণে বুঝি মেঘের উপর দিয়ে কান্তার মরু দুরন্ত ওইসব পারাবার এসব পাড়ি দিচ্ছি। ধুত, কোথায় কি, খালি ডাঙা দিয়ে চলছে তো চলছেই। টেনিদার পাশ থেকে হাবুল বললে, কয় টেনিদা, উড়তাছে না তো? ক্যাবলা একটা এলাচ বের করে চিবুচ্ছিল। আমি খপ করে নিতে গেলুম, পেলুম খোসাটা। রাগ করে বললুম, উড়বে না ছাই, মালগাড়ি কোনো দিন ওড়ে নাকি? ক্যাবলা বলতে যাচ্ছে, তো গড়গড়িয়ে কাল হোক পরশু হোক ঠিক পৌঁছে যাব। হাবুল করুণ গলায় বললে, কয় কি টেনিদা, ও টেনিদা, এইটা উড়বো না? সঙ্গে সঙ্গে প্লেন দাঁড়িয়ে পড়ল আর বেজায় জোরে ঘর ঘর করে আওয়াজ হতে লাগলো। আমি বললুম, যা, থেমে গেল। ক্যাবলা মাথা নেড়ে বলে, স্টেশনে থামলো বোধ হয়, ইঞ্জিনে জল টল নেবে। টেনিদা ভীষণ রেগে গেল এবার। টেক কেয়ার ক্যাবলা, আমার কর্তিম আমার দেশের প্লেন, খবরদার অপমান করবি নি বলে দিচ্ছি। তবে ওড়ে না কেন, খালি আওয়াজ করে, মাথা ধরিয়ে দিচ্ছে। বলতে বলতেই আবার ঘর ঘর করে ছুটতে আরম্ভ করলো প্লেন। তারপরে ব্যাস, টুক করে যেন একটু ছোট্ট লাফ দিলে আর সব আমাদের পায়ের তলায় নেমে যাচ্ছে। আমরা উঠছি, সত্যি উঠছি। টেনিদা আনন্দে চেঁচিয়ে উঠে বললে, তবে যে বলছিলি উড়বে না, কেমন দেখলি তো এখন, আন্ডিলা গ্রান্ডি মেফিস্টোফেলিস। আমার সঙ্গে সঙ্গে চিৎকার করে বললুম, ইয়াক ইয়াক। প্লেন উড়ছে। দেখতে দেখতে বাড়ি ঘরগুলো খেলনার মতন ছোট্ট ছোট্ট হয়ে গেল। গাছগুলোকে দেখাতে লাগলো ঝোপের মতো, রাস্তাগুলো চুলের সিথির মতন সরু হয়ে গেল, আর রূপোর সাপের মতন আঁকা বাঁকা নদীগুলো আমাদের অনেক নিচে লুকিয়ে রইল। মেজদার কাছে আগেই শুনেছিলাম প্লেনে চেপে সিনারি দেখতে হলে জানলার পাশে যেতে হয়। আমিও কায়দা করে আগেই বসে পড়েছি। ক্যাবলা মিনতি করে বললে, ওই তুই আমার জায়গায় আয় না পেলা, আমিও ভালো করে একটুখানি দেখে নিই। আমি বললুম, এখন কেন দেব? এলাচের খোসা দেওয়ার সময় মনে ছিল না? তোকে চকলেট দেব, দে। ঘাড় চুলকে ক্যাবলা বললে, এখন তো সঙ্গে নেই, কলকাতা ফিরে গিয়ে দেব। তবে কলকাতায় ফিরে সিনারি দেখিস। আমি তখনই জবাব দিলুম। ক্যাবলা বেজার হয়ে বললে, না দিলি দেখতে বই গেল, কী বা আছে দেখবার, ভারী তো বাঁশবন আর পচা ডোবা। ওই তো পাড়া গায়ে গিয়ে তাল গাছের উপরে চাপলেই দেখা যায়। দ্রাক্ষাফল অতিশয় টক, শেয়াল বলেছিল। আমি ক্যাবলাকে উপদেশ দিলুম, তবে যা, তাল গাছের মাথা দিয়ে চাপ গে। ওদিকে টেনিদার হাবুলের মধ্যে দারুণ তর্ক চলছে। হাবুল বললে, আমরা মনে হয় 20,000 ফুট উপর দিয়ে যাইতাছি। টেনিদা নাকটা কুচকে বলে, আর কর্তিমা দেশের প্লেন অত তলা দিয়ে যায় না, আমরা কমসে কম 50,000 ফুট উপর দিয়ে যাচ্ছি। ক্যাবলা মিটিমিটি করে হাসলো, তারপর বললে, कैसा बात बोलता है तुम लोग? এইসব ডাকোটা প্লেন যেগুলো মাল টানে কখনোই 6-7 হাজার ফুটের উপর দিয়ে যায় না। এই ক্যাবলাটার সবসময় পণ্ডিতি করা চাই। টেনিদা মুখখানা হালুয়া মতো করে বলে, থাম, বেশি ওস্তাদি করিসনি। এসব কর্তিম আমার দেশের প্লেন 50-60 হাজারের নিচে কথাই কয় না। ক্যাবলা বললে, আমি জানি। টেনিদা হালুয়ার মতন মুখটা এবার আলু চচ্চড়ি মতো হয়ে গেল। তুই জানিস? তবে আমিও জানি। এক্ষুনি তোর নাকে এমন একটা মুগ্ধবোধ বসিয়ে দেব যে। ক্যাবলা তাড়াতাড়ি বললে, না না না, আমারই ভুল হয়ে গিয়েছিল। এই প্লেনটা বোধহয় 1 লাখ ফুট উপর দিয়ে যাচ্ছে। 1 লাখ ফুট? আমি হাঁ করে রইলুম। সেই ফাঁকে ক্যাবলা আমার মুখের ভেতর আবার একটা এলাচের খোসা ফেলে দিলে। হাবুল বললে, হ্যাঁ খাইছে 1 লাখ ফুট। ও টেনিদা। টেনিদা বিরক্ত হয়ে বললে, কি বলবি বল না, একেবারে শিবনেত্র হয়ে বসে রইলি কেন? আমরা তো অনেক উপরে উঠা পড়েছি। টেনিদা ভেঙচে বললে, তা পড়েছি, তাতে হয়েছে কি?
চাঁদের কাছাকাছি আসি নাই? টেনিদা উঁচু ধরে হাসি হাসলো। হ্যাঁ, আর একটু উঠলেই চাঁদে যাওয়া যেতে পারে। তাহলে একটু কও না পাইলটে, চাঁদে থেকে একটু ঘুইরা যাই, বেশ বেড়ানো হইব। রাশিয়ান স্পুটনিক আইসা পড়েছে কিনা সেই খবরটাও দিতে পারুন। ক্যাবলা বলে, চাঁদের সুধাও আছে শুনেছি, এক এক ভার করে খেয়ে আসা যাবে। আমার শুনে কেমন খটকা লাগলো। এত সহজে কি চাঁদে যাওয়া যায়? কাগজে কী সব যেন পড়েছিলুম, চাঁদ কি বলে সেই যেন কত লক্ষ মাইল দূরে, মানে যেতে যেতে অনেক দেরি হয় বলেই শুনেছিলুম। এমন চট করে কি সেখানে যাওয়া যাবে, আরও বিশেষ করে এই মালগাড়িতে চেপে? কিন্তু টেনিদাকে সে কথা বলতে আমার ভরসা হলো না। কুট্টি মামা দেশের প্লেন, সে প্লেনে সবই পারে। আর পারুক বা নাই পারুক, মিথ্যে টেনিদাকে চটিয়ে আমার লাভ কি? এসে হয়তো টকাটক চাঁদির উপর গোটা কয়েক গাঁটটাই মেরে দেবে। আমি দুনিয়ার সব খেতে ভালোবাসি, কলা, মূলো, পটল দিয়ে শিঙি মাছের ঝোল, চপ, কাটলেট, কালিয়া, কিছুতেই আমার আপত্তি নেই। কিন্তু ওই চাটিগাট্টাগুলো খেতে আমার ভালো লাগে না, একদমই লাগে না। হাবুল আবার মিনতি করে বলে, টেনিদা, একবার পাইলটে রিকোয়েস্ট কইরা চলো না চাঁদের থেকে একখানা বেড়াইয়া আসি। হাবুল সেন ইয়ার কি করছে নিঘাত। আমার দিকে তাকিয়ে একবার চোখ পিটপিট করলে, কিন্তু টেনিদা কিছু বুঝতে পারল না। বুঝলে, হাবলার কপালে দুঃখ আছে। টেনিদা এবার আবার উঁচু ধরে হাসি হাসল, যাকে বাংলায় বলে হাই ক্লাস। তারপর বলে, আচ্ছা নেক্সট টাইম এখন একটু তাড়াতাড়ি যেতে হবে কি না, মানে কুট্টি মামা আমাদের জন্য এতক্ষণে হরিণের মাংসের ঝোল রেডি করে ফেলেছে। তাছাড়া রাশিয়ান আর আমেরিকানরা যাওয়ার তো চেষ্টা করছে ওদের মনের ব্যথা দিয়ে। আগে চাঁদে যাওয়াটা উচিত হবে না, ভারী কষ্ট পাবে। আমার মনটা বড়ই কোমল রে, কাউকে দুঃখ দিতে ইচ্ছা করে না। আমরা সবাই বললুম, সে তো বটেই, সে তো বটেই, হ্যাঁ একদম সে তো বটেই। টেনিদা বলে, যাক, চাঁদে পড়ে গেলে হবে এখন, ও আর কি, গেলেই হয়। কিন্তু কথা হচ্ছে, কুট্টি মামার হরিণের ঝোল মনে পড়তে ভারী খিদে পেয়ে গেল রে। কি খাওয়া যায় বল দেখি? এই তো খেয়ে এলে, আমি বললুম, এক্ষুনি খিদে পেয়ে গেল? টেনিদা বললে, পেলো, যাই বল বাপু, আমার খিদে একটু বেশি। বামুনের পেট তো, প্রত্যেক 10 মিনিটে একেবারে ব্রহ্মতে যে দাও দাও করে ওঠে। কিন্তু কি খাই বলতো? হাবুল বললেন, হয়তো একটা বস্তা ফুইটা হইয়া কি যেন পড়তাছে, লবণ মনে হইতাছে, খাইবা? আমরা একসঙ্গে তাকিয়ে দেখলুম, তাই বটে, একটা ছোট বস্তায় ছোট একটা ফুটো হয়েছে, সেখান থেকে সাদা গুঁড়ো গুঁড়ো কী সব পড়ছে, লবণ। কিন্তু কিন্তু কেমন সন্দেহজনক। এক লাফে দাঁড়িয়ে পড়লো টেনিদা, বললে, দেখি কীরকম লবণ। বলেই বস্তা থেকে খানিকটা আঙুলের ডগায় তুলে নিলে, তারপর চেঁচিয়ে বলে, ডিলা গ্রান্ডি ইউরেকা। আমরা বললুম, মানে? বস্তার রহস্যভেদ, মানে চৈনিক রহস্য। চৈনিক রহস্য? সে আবার কি? আমি জানতে চাইলুম। টিন্ডা বললে, চিনি, চিনি, পিওর চিনি, যে চিনি দিয়ে সন্দেশ তৈরি হয়, যে চিনি রহস্য ভরা রসের ভেতর রসগোল্লা সাঁতার কাটে, যে চিনি, আর বলতে হবে না, চিনিকে আমরা সবাই চিনি, কে না চেনে। পড়ে রইল চাঁদ, নদী, গিরি, কান্তার শোভা। আবার সবাই চিনির বস্তার ফুটোটাকে বাড়িয়ে ফেললুম। তারপর বলাই বাহুল্য। শুরু হচ্ছে দ্বিতীয় গল্প, অতঃপর কুট্টি মামা। প্লেন এসে মাটিতে নামলো, ভালোই হলো। চৈনিক রহস্য ভেদ করে এখন গলা একেবারে আঠা আঠা হয়ে আছে, জিভটা যেন কাঁচা গোল্লা হয়ে গেছে। জিভে কাঁচা গোল্লা চেপে বসলে ভালোই লাগে, কিন্তু জিভটাই কাঁচা গোল্লা হয়ে গেলে কেমন বিচ্ছিরি বিচ্ছিরি মনে হতে থাকে। এর মধ্যে আবার থেকে থেকে কেমন গা গুলিয়ে উঠছিল। শেষকালে ক্যাবলার গায়ে খানিকটা বমি করে ফেলবো কিনা ভাবতে ভাবতেই দেখি প্লেনটা সোজা থেমে গেল, আর বাইরে থেকে কারা টেনে দরজাটা খুলে দিলে। দেখি দুজন কুলি একটা ছোট্ট লোহার সিঁড়ি লাগিয়ে দিয়েছে, নিচে 5-7 জন লোক দাঁড়িয়ে। চিনির বস্তার রাহাজানি ধরা পড়বার আগেই সরে পড়া দরকার।
টুপ টুপ করে নেমে পড়লাম আমরা। বারে কোথায় এলো? সামনে একটা টিনের ঘর, একটুখানি মাঠ, তার ভেতরে প্লেনখানা এসে থেমেছে। মাঠে 3 দিক ঘিরে দাঁড়িয়ে আছে ঘন জঙ্গল, আর একদিকে মেঘের মতো মাথা তুলে আছে একটা নীল পাহাড়। হাওয়ায় বড় বড় ঘাস দুলছে আশেপাশে। হাবুল বললে, তাইলে আইসা পড়লাম। কিন্তু কুট্টি মামা কোথায়? কুট্টি মামা? যে কজন লোক দাঁড়িয়ে আছে তার মধ্যে তো কুট্টি মামা নেই। সেই লম্বা তাল গাছের মতন চেহারা, মিশমিশে কালো রং, মাথায় খেজুর পাতার মতন ঝাঁকড়া চুল, মানে টেনিদা আমাদের কাছে যেরকম বর্ণনা দিয়েছে আগে, সেই রকম কাউকে তো দেখতে পাচ্ছি না। বললুম, ও টেনিদা, কুট্টি মামা কোথায়? টেনিদা বললেন, ঘাবড়াসনি, ওই তো আসছে মামা। চালা ঘরটার পাশে একখানা জিপ গাড়ি এসে থেমেছে এক্ষুনি। তা থেকে নেমেছে বেটে খাটো গোলগাল একটি ভালো মানুষ লোক, গায়ে নীল শার্ট, পরনে পেন্টুলুন। টেনিদা দেখিয়ে বললে, ওই তো কুট্টি মামা। আমরা 3 জনে একসঙ্গে আর্তনাদ করে উঠল, ওই কুট্টি মামা? হতেই পারে না। ঝাঁকড়া চুল, তাল গাছের মতো লম্বা, কালি গোলা রং, সে কি করে অমন একটা ছোটোখাটো টাক মাথা গোলগাল মানুষ হয়ে যাবে? আর গায়ের রঙও তো বেশ ফর্সা। ক্যাবলা কি বলতে যাচ্ছিল তার আগেই টেনিদা এগিয়ে গিয়ে ভদ্রলোক একটা প্রণাম ঠুকে দিলে, মামা আমরা সবাই এসে গেছি। কি আর করা, কুট্টি মামার রহস্য পরে ভেদ করা যাবে। আপাতত আমরাও একটা করে প্রণাম করলুম। ভদ্রলোক খুশি হয়ে হেসে বললেন, বেশ বেশ বেশ, ভারী আনন্দ হলো তোমাদের দেখে। তা পথে কোনো কষ্ট হয়নি তো? ফস করে বলে ফেলুম, না মামা, বেশি কষ্ট হয়নি, মানে চিনির বস্তাটা ছিল। টেনিদা চোখের দিকে তাকিয়েই সামলে গেছি সঙ্গে সঙ্গে। মামা বললেন, চিনির বস্তা সে আবার কি? টেনিদা বললে, না মামা, ওসব কিছু না, চিনির বস্তা টস্তা আমরা চিনি না, মানে পেলা খুব চিনি খেতে ভালোবাসে কিনা, তাই সারা রাস্তা স্বপ্ন দেখছিল। কুট্টি মামা হেসে বললেন, হো 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 হো, তাই নাকি? হ্যাঁ মামা। টেনিদা উৎসাহ পেয়ে বলতে আরম্ভ করলে, আমারও ওরকম হয়, তবে আমি আবার চপ কাটলেটের স্বপ্ন দেখতে ভালোবাসি। এই হাবুল সেন খালি রাবড়ি আর চমচমের স্বপ্ন দেখে, আর ওই ক্যাবলা মানে ওই বাচ্চা ছেলেটা পরীক্ষায় স্কলারশিপ পায় আর চুইংগামের স্বপ্ন দেখতে পছন্দ করে। ক্যাবলা ভীষণভাবে প্রতিবাদ করে উঠল, কখনোই না, চুইংগামের স্বপ্ন দেখতে আমি মোটেই ভালোবাসি না, আমিও চপ কাটলেট রাবড়ি চমচম এইসবের স্বপ্ন দেখি। কুট্টি মামা আবার অল্প একটু হেসে বললেন, দেখা যাক দেখা যাক দেখা যাক স্বপ্নকে সফল করা যায় কি না। এখন চলো, মালপত্র প্লেনে কিছু নেই তো সব হাতে? ঠিক আছে। তোমাদের বাগান কত দূরে মামা? এই মাইল 6, 10-12 মিনিটের মধ্যেই চলে যাব। এসো এসো। একটু পরেই আমরা জিপে উঠে পড়লুম। ড্রাইভারের পাশে বসে মামা বললেন, একটু তাড়াতাড়ি যেতে হবে দেওয়ান বাহাদুর, অনেক দূর থেকে এসেছে এরা, এদের খিদে পেয়েছে। টেনিদা বললে, তা যা বলেছ মামা, সকালে বলতে গেলে কিছুই খাইনি, পেট চুঁই চুঁই করছে। টেনিদা কিছু খাইনি? বাড়ি থেকে গলা পর্যন্ত ঠেসে বেরিয়েছে, প্লেনে এসে কমসে কম 1 সের চিনি মেরে দিয়েছে। টেনিদা যদি কিছু না খেয়ে থাকে তাহলে আমি তো 3 দিন উপোস করে আছি। জিপ ছুটল। জঙ্গলের মধ্যে দিয়ে কালো পিচের পথ পড়ে আছে মস্ত একটা ফিতের মতো। আমাদের জিপ চলেছে। ঠান্ডা ঠান্ডা ছায়া ছড়িয়ে আছে পথের ওপর, কেমন মিষ্টি গলায় নানা রকম পাখি ডাকছে। টেনিদা বসেছে আমাদের পাশেই। ফাঁক পেয়ে আমি জিজ্ঞেস করলুম, তুমি যে বলেছিলে তোমার কুট্টি মামার চেহারা তো একদম সেরকম নয়, গুল দিয়েছিলে বুঝি? টেনিদা বললে, চুপ চুপ, কুট্টি মামা শুনলে এক্ষুনি একটা ভীষণ কাণ্ড হয়ে যাবে। ভীষণ কাণ্ড কেন? টেনিদা আমার কানে কানে বললে, সে এক লোমহর্ষক ব্যাপার বুঝলি, বললে বিশ্বাস করবি নি। নেপালি বাবার একটা ছুমন্তরে কুট্টি মামার চেহারা বিলকুল পাল্টে গেছে। ছুমন্তর? সে আবার কি? পরে বলবো, এখন ক্যাচম্যাচ করিস নি, কুট্টি মামা শুনলে দারুণ রাগ করবে। বলতে বারণ আছে কি না? আমি চুপ করে গেল। একটা যা তা গল্প বানিয়ে দেবে এরপরে। কিন্তু টেনিদার কথায় আর বিশ্বাস করি না আমি।
আমি কি পাগল না পেন্টুলুন? এর মধ্যে হাবুল সেন কুট্টি মামার পাশে বসে বকবকানি জুড়ে দিয়েছে। আচ্ছা মামা, এই জঙ্গলটার নাম কি? মামা বললেন, এর নাম দইপুর ফরেস্ট। এই জঙ্গলে বুঝে খুব দই পাওয়া যায়? মামা বললেন, দই তো জানি না, তবে বাঘ পাওয়া যায় বিস্তর। এতক্ষণ পরে ক্যাবলা বললে, সে বাঘের দুধেই দই হয়। কুট্টি মামা হেসে বললেন, তা হতে পারে, কখনো খেয়ে দেখিনি। শুনে দু চোখ কপালে তুলল হাবুল সেন। আরে মশাই, কোন কি আপনি বাঘের দই খান নাই? আপনার অসাধ্য কর্ম আছে নাকি? কালী সিংহের মহাভারতের একখানা ঘা দিয়া বলি হঠাৎ হাউমাউ করে চেঁচিয়ে উঠল হাবুল। গেছি গেছি, খাইছে খাইছে খাইছে। কুট্টি মামা অবাক হয়ে বললে, কি হলো তোমার? কিসে খেলো তোমাকে? কিসে খেয়েছে সে আমি দেখেছি। টেনিদা কটাং করে একটা রাম চিমটি বসিয়েছে হাবুলের পিঠে। আমারে একখানা জব্বর চিমটি দিল। কুট্টি মামা পেছন ফিরে তাকালেন। কে চিমটি দিয়েছে? টেনিদা চটপট করে বললে, না মামা, কেউ চিমটি দেয়নি। এই হাবুলটার মানে পিঠে বাত আছে কি না, তাই যখন তখন কড়াং করে চাগিয়ে ওঠে, আর অমনি ওর মনে হয় কেউ ওকে চিমটি কেটেছে। হাবুল প্রতিবাদ করে বললে, কখনোই না, কখনোই না, আমার কোনো বাত নাই। টেনিদা রেগে গিয়ে বললে, চুপ কর হাবলা, মুখে মুখে তক্ক করিসনি। বাত আছে মামা, ও জানে না। ওর পিঠে বাত আছে, কানে বাত আছে, নাকেও বাত আছে। কুট্টি মামা বললেন, কি সাংঘাতিক, এইটুকু বয়সেই এইসব ব্যারাম। তাই তো বলছি মামা। টেনিদার মুখখানা করুণ হয়ে এলো। এই জন্যেই তো ওকে নিয়ে আমাদের এত ভাবনা। কতবার ওকে বলেছি, হাবলা, অত বাতাবি নেবু খাসনি, বাতা নেবু খেলেই বাত হয়। এ তো জানা কথা, কিন্তু ভালো কথা কি ওর কানে যায়? তার উপর বাতাসা দেখলেই তো কথাই নেই, তখনই খেতে শুরু করে দেবে। এতেও যদি বাত না হয়। হাবুল আবার হাউমাউ করে কি সব বলতে যাচ্ছিল। কুট্টি মামা তাকে থামিয়ে দিলেন, বললেন, বাতাবি নেবু আর বাতাসা খেলে বাত হয় তা তো কখনো শুনিনি। হচ্ছে মামা, আজকাল আকছার হচ্ছে। কলকাতায় আজকাল কি যে সব বিচ্ছিরি কাণ্ড কারখানা ঘটেছে, সে আর তোমায় কি বলবো। এমনকি একটু বেশি করে জল খেয়েছ কিনা সঙ্গে সঙ্গে জলাতঙ্ক। শুনে কুট্টি মামার চোখ কপালে তুলে বসে রইলেন। বললেন, কি সর্বনাশ। কথা বলে কিছু লাভ হবে না বুঝে হাবুল একদম চুপ। আমি গ্যাট হয়ে বসে টেনিদা চালিয়াতি শুনছি, কিন্তু ক্যাবলাটা আর থাকতে পারল না, ফস করে বলে ফেলল, গুল। টেনিদা চোখ পাকিয়ে জিজ্ঞেস করলে, কি বললি? ক্যাবলা দারুণ হুঁশিয়ার, সঙ্গে সঙ্গে সামলে নিয়েছে, নইলে জিপ থেকে নেমে নিঘাত টেনিদাকে পটাপট কয়েকটা চাঁটি বসিয়ে দিত চাঁদির ওপর। বলে, না না, চারিদিকে কি সুন্দর ফুল ফুটেছে। আমি অবশ্য কোথাও কোনো ফুল টুল দেখতে পেলুম না, কেবল ক্যাবলা বেশ ম্যানেজ করে নিয়েছে। কুট্টি মামা খুশি হয়ে বললেন, ফুল এদিকে খুব ফোটে, কাল জঙ্গলে যখন বেড়াতে নিয়ে যাব তখন দেখবে ফুলের বাহার। হাবুলটা 1 নম্বরের বোকা, এর মধ্যে আবার বলে ফেলেছে, মামা আপনার পোষা বাঘটা। মামা ভীষণ চমকে গেলেন। কি বললে, পোষা বাঘ? সে আবার কি? কিন্তু টেনিদা তখনই উল্টে দিয়েছে কথাটা। হা হা করে বললে, না না মামা, বাঘ টাগ নয়, হাবুলের নাকেও বাত হয়েছে কিনা তাই কথাগুলো এরকম শোনায়। ও বলছিল তোমার ধোসা রাগটা, মানে সেই ধূসর কম্বলটা যেটা তুমি দার্জিলিংয়ে কিনেছিলে, সেটা আছে তো? হাবুল একবার হাঁ করে মুখ বন্ধ করে ফেললে। কুট্টি মামা আবার দারুণ অবাক হয়ে বললেন, তা সে কম্বলটার কথা এরা জানলো কি করে? টেনিদা খুব কায়দা করে বললে, তোমার সব গপ্পই আমি এদের করেছে করি কি না, এরা যে তোমাকে কি ভক্তি করে মামা, সে আর তোমায় কি বলবো। কথাটা শেষ হলো না, ঠিক তখনই জিপের বাঁ দিকে জঙ্গলটা নড়ে উঠল, আর জিপের সামনে দিয়ে এক লাফে যে রাস্তার ওপারে গিয়ে পড়ল তাকে দেখা মাত্র চিনতে ভুল হয় না। তার হলদে রঙের মস্ত শরীরটার উপর কালো কালো ডোরা, ঠিক যেন রোদের আলোয় একটা সোনালি তীর ছুটে গেল সামনে দিয়ে। আমি বললুম,
ঘটা বেরোবার আগেই টেনিদা জাপটে ধরেছে ক্যাবলাকে, আর ক্যাবলা পড়েছে আমার ঘাড়ের উপর, আর হাবুল আর্তনাদ করে উঠেছে, খাইছে খাইছে খাইছে। শুরু হচ্ছে চতুর্থ গল্প, বনের বিভীষিকা। বনের বাঘ অবশ্য বনেই গেল, হালুম করে আমাদের ঘাড়ে এসে পড়ল না। আর কুট্টি মামা হা হা করে হেসে উঠলেন। ওই একটুখানি বাঘ দেখেই ভিড়মি খেলে তোমরা যাবে জঙ্গলে শিকার করতে। ততক্ষণে গাড়ি 1 মাইল রাস্তা পার হয়ে এসেছে, জঙ্গল ফাঁকা হয়ে আসছে দুধারে। আমরাও নড়ে চড়ে বসেছি ঠিক হয়ে। টেনিদা বললে, না মামা, আমরা ভয় পাইনি, বাঘ দেখে ভারী ফুর্তি হয়েছিল কিনা, তাই বাবা বাঘ বলে আনন্দে চেঁচামেচি করছিলাম। শুধু ওই পেলাই যা ভয় পেয়েছিল, ও একটু ভীতু কিনা। বাহ, ভারী মজা তো, সবাই মিলে ভয় পেয়ে শেষে আমার ঘাড়ে চাপানো। আমি তাড়াতাড়ি বললুম, না না, আমিও ভয় পাইনি, এই ক্যাবলাটাই একটুতে নার্ভাস হয়ে যায়, তাই ওকে ভরসা দিচ্ছিলুম। ক্যাবলা নাক মুখ কুচকে বললে, ব্যাস খামোশ। শুনে আমার ভারী রাগ হয়ে গেল। খামোশ কেন? আমি মোষ খেতে যাব কি জন্যে? তোর ইচ্ছা হয় তুই মোষ খা, গন্ডার খা, হাতি খা, পারিস তো হিপোপটেমাস ধরে খা। কুট্টি মামা মিট মিট করে হাসলেন। ও তোমাকে মোষ খেতে বলেনি, বলছে খামোশ, মানে থামো। ওটা হচ্ছে রাষ্ট্রভাষা। বললুম, না ওসব আমার ভালো লাগে না, চারিদিকে বাঘটাগ রয়েছে, এখন খামোখা রাষ্ট্রভাষা বলবার দরকার কি? হাবুল সেন বিজ্ঞের মতো মাথা নাড়ল। বুঝছিস না ফেলা, বাঘেও রাষ্ট্রভাষা কয়। হাম হাম মাইনেটা কি? আমি জেসে পাত্তর নয়, সাক্ষাৎ বাঘ। বিড়ালে ইঁদুরকে ডাইকা কয়, মিয়া আও, আইসো ইঁদুর মিয়া, তোমারে ধৈরা চাবাইয়া খামু। আর কুত্তায় কয়, ভগ 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 ভগ, মানে হো পলা পলা, নইলে ঘকাত কইয়া তোর ঠ্যাঙে একখানা জব্বর কামড় দিমু। হ। টেনিদা বললে, বাপরে কি ভাষা, যেন বন্দুক ছুটছে। হাবুল বুক চিতিয়ে বললে, বীর হইলে বীরের মতন ভাষা কয়, বুঝলা? জবাব দিলে কুট্টি মামা বললেন, বুঝলাম, কে কেমন বীর 2-1 দিনের মধ্যেই পরীক্ষা হবে। এখন এসব আলোচনা এখন থাক, এই যে এসে পড়েছি আমরা। সত্যি কি গ্র্যান্ড জায়গা, 3 দিকে জঙ্গল, আর একদিকে চায়ের বাগান ঢেউ খেলে পাহাড়ের কোলে উঠে গেছে। তার উপরে কমলা লেবুর বাগান, অসংখ্য নেবু ধরেছে, এখনো পাকেনি, হলদে হলদে রঙের ছোপ লেগেছে কেবল। চা বাগানের পাশে ফ্যাক্টরি, তার পাশে সাহেবদের বাংলো, আর একদিকে বাঙালি কর্মচারীদের সব কোয়ার্টার। কুট্টি মামার ছোট্ট সুন্দর বাড়িটি। অনেকটা দূরে কুলি লাইন, ভেপু বাজলেই দলে দলে কুলি মেয়ে ঝুড়ি নিয়ে চায়ের পাতা তুলতে আসে। কেউ কেউ পিঠে আবার ছোট্ট বাচ্চাদেরকেও বেঁধে আনে, বেশ মজা লাগে দেখতে। সাহেবরা কলকাতায় বেড়াতে গেছে, কুট্টি মামাই বাগানের ছোট ম্যানেজার। আমরা গিয়ে পৌঁছাবার পরই কুট্টি মামা বললেন, খেয়ে দে একটু জিরিয়ে নাও, তারপর বাগান টাগান দেখবো ক্ষণ। টেনিদা বললে, সে কথাই ভালো মামা, খাওয়া দাওয়াটা আগে দরকার। সে যে চিনি যে কখন, বলতে বলতে সামলে নিলে, মানে সেই যে কখন থেকে পেট চিনচিন করছে। মামা হেসে বললেন, চান করে নাও, সব রেডি। চান করবার তর আর সয় না, আমরা সব হুটোপুটি করে টেবিলে গিয়ে বসলুম। একটা চাকর নিয়ে কুট্টি মামা এ বাড়িতে থাকেন, কিন্তু বেশ পরিপাটি ব্যবস্থা চারিদিকে, সব সাজানো গোছানো ফিটফাট। চাকরটার নাম ছোট্টুলাল। আমরা বসতে না বসতেই গরম ভাতের থালা নিয়ে এলো। আমি জিজ্ঞেস করলুম, টেনিদা, তুমি যে রাম ভরসার কথা বলছিলে সে কোথায়? টেনিদা আমার কানে কানে বললে, চুপ চুপ, রাম ভরসার নামও এখানে করিসনি, সে ভীষণ কাণ্ড হয়ে গেছে। কি ভীষণ কাণ্ড? ভাত দিয়েছে, খা না বাপু। টেনিদা দাঁত খিচুনি দিলে, অত কথা বলিস কেন? বক বক করতে করতে একদিন তুই ঠিক বক হয়ে উড়ে যাবি, দেখে নিস। বক বক করলে বুঝি বক হয়? হয় বই কি,
যারা হাঁসফাঁস করে তারা হাঁস হয়, যারা ফিস ফিস করে তারা ফিস মানে মাছ হয়। আরও কি সব বাজে কথা বলতে যাচ্ছিল, কিন্তু থেমে গেল। ফিশকে থামিয়ে দিয়ে ডিশ এসে পড়েছে, মানে মাংসের ডিশ। ইউরেকা বলেই টেনিদা মাংসের ডিশে হাত ডোবালো। একটা হাড় তুলে নিয়ে তক্ষুনি এক রামকামড়। ছোট্টলাল এক গ্লাসে জল দিতে যাচ্ছিল, একটু হলে তার হাতটাই কামড়ে দিত। ক্যাবলা বললে, মামা হরিণের মাংস বুঝি? মামা বললেন, শিকারে না গেলে কি হরিণ পাওয়া যায়? আজকে পাঁঠাই খাও, দেখি কাল যদি একটা মারতে টারতে পারি। আমরা সঙ্গে যাব তো? আমার আপত্তি নেই। কুট্টি মামা হাসলেন। কিন্তু বাঘের সঙ্গে যদি দেখা হয়ে যায়? ক্যাবলা বললে, না মামা, আমার ভয় পাবো না। পটলডাঙ্গার ছেলেরা কখনো ভয় পায় না। আমাদের লিডার টেনিদাকে জিজ্ঞেস করে দেখুন না। আচ্ছা টেনিদা, আমরা কি বাঘকে ভয় করি? টেনিদা চোখ বুজে গলা বাঁকিয়ে এক মনে হাড় চিবোচ্ছিল। হঠাৎ কেমন ভেবড়ে গেল। বিচ্ছিরি রেগে নাকটাকে আলু সেদ্ধ মতো করে বললে, দেখছিস মন দিয়ে একটা কাজ করছি, খামোখা কেন ডিস্টার্ব করছিস রে? হাড়টাকে বেশ ম্যানেজ করে এনেছিলুম, দিলি মাটি করে। হাবুল ফ্যাক ফ্যাক করে হেসে উঠল। তার মানে ভয় পাইতেছ? হ্যাঁ, ভয় পাচ্ছে, তোকে বলেছে। কাউনের কাম কি, মুখ দেয় খাই তো বোঝান যায়। ওখানে পাঠার হার খাইতাছ, ভাবতাছ বাগে তোমার পাইলে সাইরা কথা কইব না, তখন তোমারে কি ধইরা। বাঁ হাত দিয়ে দুম করে একটা কিল টেনিদা বসিয়ে দিল হাবুলের পিঠে। হাবুল হাউমাউ করে বললে, মামা দেখেন আমারে মারল। মামা বললেন, এই ছি ছি ছি, মারামারি কেন? ওরা যদি ভয় পায় তবে এই বাড়িতেই থাকবে। যাদের সাহস আছে তাদের সঙ্গে করেই নিয়ে যাব। টেনিদা মেজাজ গরম হয়ে গেল। কি আমি ভীতু? ক্যাবলা বললেন, না না, কে বলছে সে কথা? তবে কিনা তোমার সাহস নেই, এই আর কি। সাহস নেই? এক কামড়ে পাঁঠার হাড় গুড়িয়ে ফেলল টেনিদা। আছে কিনা দেখবি কাল। বাঘ ভাল্লুক হাতি গন্ডার যেই সামনে আসবে এক ঘুষিতে তাকে ফ্ল্যাট করে দেব। ক্যাবলা বললে, এই তো বাহাদুর কা বাত, আমাদের লিডারের মতন কথা। মামা বললেন, যাক, শুনে খুশি হলাম, তবে যা ভাবছো তা নয়। বাঘ অমন ঝট করে গায়ের উপর এসে পড়ে না, তাকে খোঁজবার জন্যে বরং অনেক পরিশ্রম করতে হয়। তাছাড়া সঙ্গে দুটো বন্দুকও থাকবে, ঘাবড়াবার কিছু নেই। হাবুল সেন খুশি হয়ে বলে, হ্যাঁ সেই কথাই ভালো। বাঘেরে ঘুষি ঘাসা মাইরা লাভ নাই, বাঘ তোর বক্সিংয়ের নিয়ম জানে না। দিব ঘষাং করে একখানে কামড়, বন্দুক লাইল জামরি ভালো। টেনিদা বললে, তোদের জ্বালায় ভালো করে একটু খাওয়া দাওয়া করবারও জো নেই, খালি বাজে কথা। কই হে ছোট্টুলাল, আরেক প্লেট মাংস আনো। বেড়ে রেঁধেছে বাপু, একটু বেশি করেই আনো। বিকেলে আমরা চায়ের বাগানে বসে বেশ মজা করেই বেড়ালাম। কারখানাও দেখা হলো। তারপর হাঁটতে হাঁটতে চলে গেলুম দূরের কমলা লেবুর বন পর্যন্ত। জায়গাটা ভালো, সামনে একটা ছোট্ট নদী রয়েছে। আমাদের সঙ্গে ছোট্টুলালও গিয়েছিল। সে বললে, এই নদীটার নাম জঙ্গলি। সবাই বেশ খুশি, কেবল আমার মেজাজটাই বিগড়েছিল একটু। মানে ব্যাপারটা তেমন কিছু নয়, চা জিনিসটা খেতে ভালো। আমি ভেবেছিলাম চায়ের পাতা খেতেও বেশ খাসা লাগবে। বাগান থেকে এক মুঠো কচি কাঁচা পাতা ছিঁড়ে চুপি চুপি মুখে দিয়েছিলুম। কি চাচ্ছে তাই খেতে, আর সেই থেকে মুখে কেমন একটা বদখত স্বাদ লেগে আছে, যে নিজেকে কেমন ছাগল ছাগল মনে হচ্ছিল, যেন একটু আগে কতগুলো কচি ঘাস চিবিয়ে খেয়েছি। এর মধ্যে আবার নদীর ধারে দাঁড়িয়ে টেনিদা বাজ খাই গলায় গান ধরলে। এমনি চাঁদনি রাতে সাদ হয় উড়ে যায়, এমনি চাঁদনি রাতে সাদ হয় উড়ে যায়।
যায়। বলতে যাচ্ছি এই বিকেলে চাঁদের আলো এলো থেকে এমন সময় ফোঁস করে ক্যাবলা সুর ধরে দিলে। তোমার যে লেজা আছে তাই দিয়ে উড়ো ভাই, তোমার যে লেজা আছে তাই দিয়ে উড়ো ভাই। টেনিদা ঘুষি পাকিয়ে বললে, তবে রে। ক্যাবলা টেনে দৌড় লাগালো। টেনিদা তাড়া করলো তাকে, আর পর মুহূর্তেই এক গগনভেদী আর্তনাদ। হাবুল, ছোট্টুলাল আর আমি দেখতে পেলুম, সচক্ষেই দেখলুম ঘন জোপের মধ্যে একখানা কদাকার লোমশ হাত বেরিয়ে এসে খপ করে টেনিদার কাঁধ চেপে ধরল। আর তারপর বেরিয়ে এলো আরো কদাকার এক ভয়ঙ্কর একখানা মুখ। সে মুখ মানুষের নয়, ঘন লোমে সে মুখও ঢাকা। দুটো হিংস্র হলদে চোখ তার জল জল করছে, আর কি নিষ্ঠুর নির্মম হাসি ঝকঝক করছে তার দুসারি ধারালো দাঁতে। হাবুল বললে, অরণ্যের আর বলতে পারলো না। আমি বললুম, বিশিকা। তারপরে ধপাস করে মাটিতে চোখ বুজে বসে পড়লুম। আর টেনিদা করুণ মর্মান্তিক আর্তনাদের চারিদিকে কেঁপে উঠল। পঞ্চম গল্প, শাখামৃগ কথা। অরণ্যে সেই করাল বিভীষিকার সামনে যখন হাবুল স্তম্ভিত, আমি প্রায় মূর্ছিত। ক্যাবলা খানিক দূরে হাঁ করে দাঁড়িয়ে, আর টেনিদার গগনভেদী আর্তনাদ। তখন আশ্চর্য সাহস দেখালো ছোট্টুলাল। মাটি থেকে একটা শুকনো ডাল কুড়িয়ে নিয়ে এসে ছুটল সে ভীষণ জন্তুটার দিকে। ভাগ ভাগ, জলদি ভাগ। টেনিদা তো গেছে, বোধহয় ছোট্টুলালও গেল। আমি দু চোখের পাতা আরো জোরে চেপে ধরেছি। এমনই সময় কিচকিচ কিচিং কাচুং বলেই একটা অদ্ভুত আওয়াজ, আর সঙ্গে সঙ্গে ক্যাবলার অট্ট হাসি। চমকে তাকিয়ে দেখি বনের সেই বিভীষিকা টেনিদার ঘাড় ছেড়ে দিয়ে লাফে লাফে সামনের একটা উঁচু শিমুল ডালে উঠে যাচ্ছে। আর ছোট্টুলাল শুকনো ডালটা উঁচিয়ে তাকে ডেকে বলছে, आओ आओ भागता क्यों, मार मार के तेरे हड्डी हम पटक देबो। কিন্তু হাড্ডি পটকাবার জন্যে সে আর গাছ থেকে নামবে বলে মনে হলো না। বরং গাছের উপর থেকে তার দলের আরো 5-7 জন দাঁত খিচিয়ে বলে, কিচ কিচ কাঁচা লঙ্কা কিচিত। এখনো কি ব্যাপারটা বলে দিতে হবে? ভয়ঙ্কর ব্যাপারটা আর কিছু নয়, একটা গোদা বানর। ক্যাবলা তখনও হাসছে। বললে, টেনিদা, ছ্যা 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 ছ্যা, পটলডাঙ্গা ছেলে হয়ে একটা বানরের ভয়ে তুমি ভিড়মি গেলে। টেনিদা মুখ ভেঙচে বলে, থাম থাম, বেশি চালিয়াতি করতে হবে না। কি করে বুঝবো যে ওটা বানর? খামাকা জঙ্গলের মধ্যে থেকে বেরিয়ে বিচ্ছিরি মুখ করে অমন করে ঘাটটা খিঁচে দিল, কার ভালো লাগে বল দেখি? আমি বেশ কায়দা করে বললুম, আমি আর হাবলা তো দেখেই বুঝতে পেরেছিলাম যে ওটা বানর, তাই আমরা হাসছিলুম। হাবুল বলল, हाँ हाँ আমরা খুবই হাসতাছিলাম। ছোট্টলালি গোলমাল করে দিলে, বলে, कहाँ हंसता छिलेन, आप लोग तो डर खा के एकदम भुई पर बैठे गएलेन। টেনিদা বললে, মরুগে আর ভালো লাগছে না, মেজাজ টেজাজ সব খিচড়ে গেছে। দিব্যি বিকেলবেলা গান টান গাইছিলুম, কোত্থেকে বিটকেল একটা গোদা বাঁদর এসে দিলে মাটি করে। ছোট্টুলাল বললে, आप तो चिल्लालेन केनो, बंदर के कैसा एक कोसे थप्पड़ লাগিয়ে দিতেন, उसका बदन बिगड़ाया যেত। हो তার আগে ও আমারই বদন বিগড়ে দিত। বাপরে কি দাঁত! নে বাপু, এখন বাড়ি চল, বাঁদরের পাল্লায় পড়ে পেটের ভেতর বড্ড খিদে চাগিয়ে উঠেছে। কিছু খাওয়া দাওয়া ব্যবস্থা করা যাক। শিমুল গাছের উপর বানরগুলো তখনও কিচিরমিচির করছিল। ছোট্টুলাল শুকনো ডালটা তাদের দিকে দেখিয়ে বললে, आओ एक दफा उतर आओ, ऐसा मारेगा के। উত্তরে পটাপট করে কয়েকটা শুকনো শিমুলের ফল ছুটে এলো।
আমি আইন আইন করে মাথাটা সরিয়ে না নিলে একটা ঠিক আমার নাকে এসে লাগতো। হাবুল বললে, শূন্য থেকে গোলা বর্ষণ করতেছে, পায়রা উঠবো না, ওখানে ধরাশাইয়ে করিয়ে দিব সকলের। বলতে বলতে ঠকাস ঠিক তাক মাফিক একটা শিমুলের ফল এসে লেগেছে ছোট্টুলারের মাথায়। এ দাদা বলে সে তিরিং করে লাফিয়ে উঠল, আর তখনই ফলটা ফেটে চৌচির হয়ে শিমুল তুলো উঠতে লাগলো চারিদিকে। ছোট্টুলালে সব বিরত উবে গেছে তখন। বহুত বদমাস বন্দর বলে সে প্রাণপণে ছুট লাগালো। বলা বাহুল্য, আমরাও কি আর দাঁড়াই? 5 জনে মিলে ऐसा স্পিডে ছুটলাম যে অলিম্পিকের রেকর্ড কোথায় লাগে তার কাছে। গাছের উপর থেকে বাঁদরদের জয়ধ্বনি শোনা যেতে লাগলো। পলাতক শত্রুদের ওরা যেন বলছে, দুও দুও দুও। কুট্টি মামার কোয়ার্টারে ফিরে মন মেজাজ যাচ্ছে তাই হয়ে গেল। পটলডাঙ্গার 4 মূর্তি আমরা কোনো কিছুতে আমাদের দমাতে পারে না। শেষকালে কিনা একদল বানর আমাদের বিধ্বস্ত করে দিলে। ছ্যা ছ্যা ছ্যা। প্লেট ভর্তি হালুয়ায় একটা খাবলা বসেই টেনিদা বললে, কীরকম খামোখা বাঁদরগুলো আমাদের ইনসাল্ট করলো বল দেখি। ক্যাবলা বললে, অসহ্য অপমান। আমি বললুম, এর প্রতিকার করতে হবে। হাবুল বলে, হ্যাঁ অবশ্যই প্রতিশোধ লইতে হইব। টেনিদা বললে, যা বলেছিস, নির্মম প্রতিশোধ নেওয়া দরকার। বলেই আমার হালুয়ার প্লেট ধরে এক টান। আমি আ করে উঠলুম। তা আমার প্লেট ধরে টানাটানি কেন? আমার ওপর প্রতিশোধ নিতে চাও নাকি? মেলা বকিসনি। টেনিদা থাবা দিয়ে আমার প্লেটের অর্ধেক হালুয়া তুলে নিলে। তোর ভালোর জন্যেই নিচ্ছি, অত খেয়ে তুই হজম করতে পারবি না, যা পেট রোগা। আর তুমি পেট মোটা হই বা কি কীর্তিটা করলে শুনি? আমার রাগ হয়ে গেল। একটা বানরের ভয় একদম মূর্ছা যাচ্ছিলে। কি বললি? বলে টেনিদা আমাকে একটা চাটি মারতে যাচ্ছিল, কিন্তু ক্যাবলা হঠাৎ সবাইকে চমকে দিয়ে এমন চেঁচিয়ে উঠল যে থমকে গেল টেনিদা। ক্যাবলা বললে, টেনিদা সর্বনাশ হয়ে গেল। কিসের সর্বনাশ রে? বানরটা তোমার ঘাড়ে আঁচড়ে দেয়নি তো? দিয়েছে বোধ হয় একটু। টেনিদা ভয়ানক ঘাবড়ে গিয়ে বললে, সে কিছু না, সামান্য একটুখানি নখের আঁচড়। তা কি হয়েছে? ক্যাবলার মুখটাকে প্যাঁচার মতন করে বললে, দিয়েছে তো একটু আঁচড়, ব্যাস, আর দেখতে হবে না। টেনিদার গলায় হালুয়া তাল আটকে গেল। কি দেখতে হবে না? অমন করছিস কেন? ক্যাবলা মোটা গলায় জিজ্ঞেস করলে, কুকুরে কামড়ালে কি হয়? হাবুল দারুণ উৎসাহে বললে, কি আবার হইব, জলাতঙ্ক। টেনিদা মুখখানা কুকরে টুকরে কীরকম যেন হয়ে গেল, ঠিক একতলা হালুয়ার মতো হয়ে গেল বলা চলে। কিন্তু আমাকে তো কুকুরে কামড়ায়নি, আমার তো একটুকু আঁচড় দিয়েছে, তাতে। এইবার আমি কায়দা পেয়ে বললুম, যা হবার হতেই হবে, দেখে নিও। কি হবে? টেনিদা হালুয়ার মতো মুখটা এবার ডিমের ডালনার মতন হয়ে গেছে। ক্যাবলা খুব গম্ভীরভাবে মাথা নেড়ে বললে, কেন, প্রেমের মিত্রের গল্প পড়নি? হবে স্থলাতঙ্ক। হ্যাঁ। তারপর তুমি আর মাটিতে থাকতে পারবে না, বানরের মতন কিচমিচ আওয়াজ করবে। আমি বললুম, এক লাফে গাছের উপর উঠে পড়বে। হাবুল সেন বললে, আর গাছের ডালে বৈশা বৈশা কষি কষি পাতা সিরা সিরা খাইবা। টেনিদা হাউমাউ করে চেঁচিয়ে উঠল, আর বলিসনি, সত্যি আর বলিসনি, আমি বেজায় নার্ভাস হয়ে যাচ্ছি, ঠিক কেঁদে ফেলবো বলে দিলুম। বোধহয় কেঁদেও ফেলতো। হঠাৎ কুট্টি মামা এসে গেলেন। কি হয়েছে রে, এত গন্ডগোল কেন? মামা, আমার স্থলাতঙ্ক হবে। টেনিদা আর্তনাদ করে উঠল। স্থলাতঙ্ক? তার মানে? কুট্টি মামা চোখ কপালে চড়ে গেল। আমরা সমস্যারে ব্যাপারটা যে কি তা বোঝাতে আরম্ভ করলুম। শুনে কুট্টি মামা হেসেই অস্থির বললেন, ভয় নেই, কিছু হবে না, একটু আয়োডিন লাগিয়ে দিলেই সব ঠিক হয়ে যাবে। শুনে টেনিদা সে কি হাসি। তাই মামা? 32টা দাঁতই বেরিয়ে গেল যেন। তা কি আর আমি জানি না মামা, এই প্যালারামকে একটু ঘাবড়ে দিচ্ছিলুম কেবল। জালিয়াতিটা দেখলে একবার। ষষ্ঠ গল্প, বড় বিড়ালের আবির্ভাব।
রাতের খাওয়া দাওয়া শেষ করে আমরা বেশ বারান্দায় এসে বসলুম। আকাশ আলো করে চাঁদ উঠেছে। চায়ের বাগান, দূরের শালবন, আরও দূরের পাহাড় যেন দুধে স্নান করছে। ঝিরঝিরে মিষ্টি হাওয়ায় জুড়িয়ে যাচ্ছে শরীর। খাওয়াটাও হয়েছে দারুণ। আমার ইচ্ছে করছিল গিয়ে বিছানায় গড়িয়ে পড়ি একবার, কিন্তু কুট্টি মামা গল্পের থলি খুলে বসেছেন, সেই লোভও সামলানো শক্ত। আমরা তিনজনে 3টে চেয়ারে বসেছি। একখানা ছোট্ট তক্তাপোষে আধশোয়া হয়ে আছেন কুট্টি মামা। সামনে গড়গড়া রয়েছে, গুড়গুড় করে টানছেন আর গল্প বলছেন। সে অনেক কাল আগেকার কথা। জঙ্গল কেটে সবের চায়ের বাগান হয়েছে। বড় বড় পাইথন, বাঘ আর ভাল্লুকের রাজত্ব। কালাজ্বর, আমাশা, ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া এসব লেগেই আছে। বাগানে কুলি রাখা শক্ত। 2 দিন পরে কে কোথায় পালিয়ে যায় তার আর ঠিক ঠিকানা থাকে না। কুলিদের আর কি দোষ? প্রাণের মায়া তো সকলেরই আছে। তখন কুট্টি মামার বাবা এই বাগানে কাজ করতেন। পাকা রাস্তা ছিল না। 16 মাইল দূরের রেল স্টেশন থেকে গরুর গাড়ি করে আসতে হতো। বাঘ ভাল্লুকের সঙ্গে দেখা হতো হামেশাই। কুট্টি মামা তখন খুব ছোট্ট। কত জন্তু জানোয়ার দেখেছেন কতবার, তারই একদিনের গল্প। সেবার কুট্টি মামা আর ওনার বাবা নেমেছেন রেল থেকে বিকেলের গাড়িতে। সময়টা শীতকাল। একটু পরেই অন্ধকার নেমে এলো। কাঁচা রাস্তা দিয়ে গরুর গাড়ি দুলতে দুলতে এগিয়ে চলেছে। দুপাশে ঘন অন্ধকার, শাল শিমুলের বন। কুট্টি মামা চুপচাপ তাকিয়ে তাকিয়ে দেখছেন। জঙ্গলের মধ্যে থোকা থোকা জোনাক জ্বলছে। অনেক দূরে পাহাড়ের গায়ে হাতির ডাক, হরিণ ডেকে উঠছে মাঝে মাঝে। গাড়ির সামনে দিয়ে ছুটে ছুটে পালিয়ে যাচ্ছে খরগোশ। ঝিঝির আওয়াজ উঠছে একটানা। ঘুমের ভেতরে গাছের ডালে কুক কুক করছে বনমুরগি। দেখতে দেখতে আর শুনতে শুনতে কখন ঘুমিয়ে পড়েছেন কুট্টি মামা। টুকটক করে গাড়ি এগিয়ে চলেছে। হঠাৎ তার ঘুম ভেঙে গেল। গাড়ি থেমে দাঁড়িয়েছে। শালবনের ভেতর দিয়ে সেদিনও অনেকখানি চাঁদের আলো পড়েছে বনের রাস্তায়। সেই চাঁদের আলোয় আর বনের ছায়ায় কুট্টি মামা যা দেখলেন তাতে তার দাঁত কপাটি লেগে গেল। গরুর গাড়ি থেকে মাত্র হাত 10 দূরে দাঁড়িয়ে এক বিকট মূর্তি। কুচকুচে কালো লোমে তার শরীর ভরা। বুকে কলারের মতো একটা সাদা দাগ। হিংসায় তার চোখ দুটো আগুনের মতো জ্বলছে। মুখটা খোলা। 2 সারি দাঁত যেন সারি সারি ছুরির ফলার মতন সাজানো। আলিঙ্গন করবার ভঙ্গিতে হাত দুখানা দুপাশে বাড়িয়ে অল্প টলতে টলতে এগিয়ে আসছে সে। ভাল্লুক! ভাল্লুক বলে কথা নয়। এদিকে জঙ্গলে ছোটোখাটো ভাল্লুক কিছু আছেই, কিন্তু মানুষ দেখলে তারা প্রায় বিশেষ কিছু বলে না। মানে মানে নিজেরাই সরে যায়। কিন্তু এই তো তা নয়। অদ্ভুত বড়, অস্বাভাবিক রকমের বিরাট। আর কি তার চোখ! কি দৃষ্টি সেই চোখে! সাক্ষাৎ নরখাদক দানবের চেহারা। গরুর দুটোর গায়ের লোম খাড়া হয়ে উঠেছে, ছটফট করছে। একটা বিচিত্র আওয়াজ বেরোচ্ছে তাদের গলা দিয়ে। কুট্টি মামার বাবাও দারুণ ভয় পেয়েছেন। সঙ্গে বন্দুক নেই। ফিসফিস করে বললেন, এখন কি হবে? নেপালি গারোয়ান বীর বাহাদুর একটু চুপ করে থেকে বললে, কিছু ভাববেন না বাবু, আমি ব্যবস্থা করছি। ফস করে গাড়ি থেকে লাফিয়ে নেমে পড়ল বীর বাহাদুর। ভাল্লুক তখন 5-7 হাত মধ্যেই এসে পড়েছে। কুট্টি মামা ভাবলেন, এইবার গেছে বীর বাহাদুর। ভাল্লুক এক্ষুনি 2 হাতে ওকে বুকে চাপটে ধরবে। আর যা চেহারার ভাল্লুকের, একটু চাপে সমস্ত হাড় পাঁজরা একেবারে গুঁড়ো করে দেবে। ভাল্লুকরা অমনি করেই মানুষ মারে কিনা। কিন্তু নেপালির বাচ্চা বীর বাহাদুর এই সব জিনিসের অন্দি সন্দিশে জানে। চট করে গাড়ি তলা থেকে একরাশ খড় বের করে আনলে। তারপর দেশলাই ধরিয়ে দিতেই খড়গুলো মশালের মতন দাউ দাউ করে জ্বলে উঠল। আর সেই জ্বলন্ত খড়ের আঁটি নিয়ে সে এগিয়ে গেল ভাল্লুকের দিকে। আগুন দেখে ভাল্লুক থমকে গেল।
তারপর বীর বাহাদুর আর এক পা সামনে বাড়াতেই সব বীরত্ব কোথায় উবে গেল তার। অত বড় পেল্লাই জানোয়ার 4 পায়ে একেবারে চোঁচো দৌড়, বোধহয় সোজা পাহাড়ে পৌঁছে তবে থামল। কুট্টি মামার গল্প শুনে আমরা ভীষণ খুশি। টেনিদা বললে, মামা, আমাদের কিন্তু শিকারে নিয়ে যেতে হবে। কুট্টি মামা বললেন, যেসব বীর পুরুষ বাঘের ডাক শুনলেই। হাবুল সেন বললে, না না মামা, ভয় পাবো না, আমরাও বাঘেরে ডাকতে থাকুম। দায়িকা কমু, আইসা বাঘ সুন্দর, তোমার লাগে দুখানা গল্প সল্প করি। ক্যাবলা বললে, আর বাঘও অমনি হাবুলের পাশে বসে গলায় জড়িয়ে ধরে গল্প আরম্ভ করে দেবে। তখন আমি বললুম, আর মধ্যে মধ্যে হাবলাকে আলু কাবলি আর কাজু বাদাম খেতে দেবে। টেনিদা দাঁত খিচিয়ে বললে, কি যে বাজে বক বক করিস তোরা, একদম ভালো লাগে না। হচ্ছে একটা দরকারি কথা, খামোখা ফাজলামি জুড়ে দিয়েছে। কুট্টি মামা হাই তুলে বললেন, আচ্ছা সে হবে, এখন এখন যাও শুয়ে পড়ো গে সবাই, কালকে ভাবা যাবে এসব। টেনিদা, হাবুল আর কুট্টি মামা শুয়েছেন বড় ঘরে। এপাশে ছোট ঘরটায় আমি আর ক্যাবলা। বিছানায় শুয়েই কুরকুর করে নাক ডাকছে ক্যাবলা। কিন্তু অচেনা জায়গায় এত সহজে আমার ঘুম আসে না। মাথার কাছে টিপের উপর একটা ছোট্ট নীল টেবিল ল্যাম্প জ্বলছে। আমি ল্যাম্পটাকে একেবারে বালিশের পাশে টেনে আনলুম। তারপর সুটকেস খুলে শিবরামের নতুন হাসির বই জুতো নিয়ে জুতি আরাম করে পড়তে লেগে গেলুম। পড়ছি আর নিজের মনেই হাসছি। পাশেই খোলা জানলা দিয়ে মিঠে হাওয়া আসছে। দুধের মতো জ্যোৎস্নায় স্নান করছে চায়ের বাগান আর পাহাড়ের বন। কতক্ষণ সময় কেটেছে জানি নে। হাসতে হাসতে একসময় মনে হলো জানলার গায়ে যেন খড়খড় করে আওয়াজ হচ্ছে। তাকিয়ে দেখি একটা বেশ বড় সড়ো বেড়াল জানলার ওপর উঠে বসেছে আর জল জল করে তাকাচ্ছে আমার দিকে। বললুম, যা যা, পালা পালা। পালালো না, বললে। তখন আবার ভালো করে চোখে পড়ল শুধু একটা নয়, তার পাশে আরও একটা বেড়াল। সেটা হাড়ির মতন প্রকাণ্ড মাথা, ভাটার মতন চোখ, আর গায়ে ঘন হলদের উপর কালো ফোঁটা। এত বড় বেড়াল, আর এই কেমন বেড়াল! সেই প্রকাণ্ড বেড়ালটাও বললে। আর ঘু, আমি তৎক্ষণাৎ আকাশ ফাটানো চিৎকার করলুম একটা, ওরে বাবা রে! তারপর ক্যাবলাকে জড়িয়ে ধরে সোজা আছড়ে পড়লুম বিছানা থেকে। টেবিল ল্যাম্পটাও সেই সঙ্গে ভেঙে চুরমার। আর সেই অথই অন্ধকারের ভেতর শুরু হচ্ছে 7ম গল্প, বাঘাতঙ্ক। অন্ধকারে দুজনে কুমড়োর মতন গড়াগড়ি খেলুম কিছুক্ষণ। ক্যাবলা যতই বলে, ছাড় 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 রে, আমি তোদের গো গো করতে থাকি। এর ভেতরে লণ্ঠন হাতে টেনিদা, হাবলা আর কুট্টি মামা এসে হাজির। ছোট্টু লালও সেই সঙ্গে। কি হলো কি হলো কি হলো? আরে কা ভাইলো বা? ক্যাবলা তরাক করে উঠে পড়ে বললে, দেখো না কুট্টি মামা, ঘুমের ঘোরে প্যালাটা আমাকে জাপটে ধরে খাট থেকে নিচে ফেলে দিলে, কিছুতেই ছাড়ে না, খালি বলছে বাবা বাবা বাবা। বাবা বাবা বাবা? টেনিদা দাঁত খিচিয়ে বললে, তার মানে? বাহ, বেশ মজার খেলা হচ্ছে। এই প্যালাটাকে নিয়ে সবসময় একটা কেলেঙ্কারি হবেই। ওর গাধার মতো লম্বা কান্দুটোকে স্ক্রুপের মতন পেঁচিয়ে দিলে তবে ঠিক হয়। এই প্যালা, এই গাড়লাম, উঠে পর বলছি। আমি কি উঠি নাকি এত সহজে? ক্যাবলার পাশেই তো সেই এক জোড়া বড় বেড়াল বসে আছে। চোখ বুঝেই বলি, ওই যা 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 যা। হাবুল বললে, কারে যাইতা কস, কেডা যাইব? বলুম, জানালায়। হাবুল বিচ্ছিরি চটে গেল, বললে, কে? আমি নালায় যাবো কেন? আমি নালায় যাবো কেন?
তোর ইচ্ছা হলে তুই যা, নালায় যা, নর্দমায় যা, গোবরে গাদায় যা। আমি তেমনি চোখ বুজে বললুম, ধুর তোর, জানালায় তাকিয়ে দেখো না একবার, বাঘ বসে আছে ওখানে। হ্যাঁ, জানালায় বাঘ? বলেই টেনিদা লাফ দিয়ে প্রায় হাবুলের ঘাড়ে গিয়ে পড়ল। হাবুল বলে, ই খাইছি 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 খাইছি। কুট্টি মামা হেসে উঠলেন, জানালায় বাঘ? এই বাগানের ভেতর? ঘুমের ঘরে তুমি স্বপ্ন দেখেছ প্যালারাম? ক্যাবলা খিক খিক করে হাসতে লাগলো। হাবুল খ্যাঁ খ্যাঁ করে হাসতে লাগলো। টেনিদা খ্যাচর খ্যাচর করে হেসে চলল, আর পেট চেপে ধরে খৌ খৌ করে সবচেয়ে বেশি হাসতে লাগলো ছোট্টুলাল। বাঘ কাহা সে আসবে, বাঘের মাসি এসেছিল হবে। কি খুশি সবাই, আর কি হাসি ধুম, যেন আমাকে পাগল পেয়েছে ওরা। রাগে গা জ্বলে গেল। আমি উঠে বসলুম, চলে গেছে কিনা তাই সবাই হাসছে, যদি দেখতে। টেনিদা বললে, আমি তো দেখেছিলুম এই একটু আগেই দুটো গন্ডার আর তিনটে জলহস্তি আমার দিকে তেড়ে আসছিল। আমি এক ঘুষিতে একটা গন্ডারকে মেরে ফেললুম, দুই চড়ে দুটো জলহস্তিকে কাট করে গেলাম, বাকি দুটো ল্যাজ ধরে পাই পাই করে দৌড়ে পালালো। অবশ্যই স্বপ্নে। আবার হাসি। ছোট্টুলাল তো প্রায় নাচতে লাগলো। আমার এত রাগ হলো যে ইচ্ছে করতে লাগলো ছোট্টুলালের ঠ্যাঙে ল্যাং মেরে ফেলে দিই, কিংবা ওর কানের ভেতর কতগুলো লাল পিঁপড়ে ঢেলে দিই। কুট্টি মামা বললেন, আচ্ছা থামো 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 থামো, সবটা ওকে বলতে দাও। আচ্ছা প্যালারাম, তুমি তো ঘুমোচ্ছিলে? মোটেই না, আমি শুয়ে শুয়ে গল্পের বই পড়ছিলুম। আচ্ছা আচ্ছা, তারপরে তারপরে জানলা একটা গড়ার আওয়াজ, তাকিয়ে দেখি। বলতে বলতে আমি থেমে গেলুম, বুকের ভেতর দূর দূর করে উঠল। কি দেখলে? প্রথমে একটা বাচ্চা, বড় সড়ো বেড়ালের মতো দেখতে, তারপর আরেকটা, জালার মতো মাথা, ভাটার মতন চোখ, কাটার মতন গোপ। ক্যাবলা বললে, ধামার মতন পিলে। টেনিদা বললে, শিঙি মাছের মতন শিং। হাবুল জুড়ে দিল, আর পটলের মতন দাঁত। বুঝতে পারছো তো, আমার সে প্যালাজরের পিলে আর পটল দিয়ে শিঙি মাছের ঝোলকে ঠাট্টা করা হচ্ছে। শুনে কুট্টি মামা পর্যন্ত মুচকি মুচকি হাসলেন, বলে আবার নাচতে শুরু করে দিল ছোটুলাল। ভাবছি ছোট্টুলালকে আবার সত্যি ঘ্যাচ করে একখানা ল্যাং মেরে দেবো, যা থাকে কপালে। এমন সময় টেনিদা বললে, না কুট্টি মামা, প্যালাকে আর এখানে রাখতে ভরসা হচ্ছে না। ক্যাবলা বললে, ঠিক, বাঘের কথা শুনেই যেমন করছে তাতে তো। হাবুল বললে, বাঘ একখানা চোখের সামনে দেখলে ভয়রে মইরাই যাইবে না। টেনিদা বললে, কালই ওকে প্লেনে তুলে দেওয়া যাক। ক্যাবলা বললে, বেয়ারিং পোস্টে। হাবুল বললে, একটা বস্তার মধ্যে কইরা তুইলা দিলেই হইব, পয়সা লাগবো না। অপমানে আমার কান কটকট করতে লাগলো, খালি মনে হতে লাগলো নাকের ডগায় কতগুলো উচ্চরিঙ্গে লাফাচ্ছে। কিন্তু এদের কোনো কথাও আমার কোনো বলে লাভ নেই, এরা বিশ্বাস করবে না। আমি রেগে গঞ্জ হয়ে বসে রইলুম। কুট্টিমা বললেন, আচ্ছা যাও 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 যাও, সব শুয়ে পড়ো এখন, আর রাত জেগে শরীর খারাপ করে লাভ নেই। আমি শেষবার বলতে চেষ্টা করলুম, আপনারা বিশ্বাস করছেন না। টেনিদা ভেঙচি কেটে বলে, যা যা, খুব হয়েছে, আর ওস্তাদি করতে হবে না। রাক্ষসের মতন খাবি, আর শেষে পেট গরম হয়ে উষ্টুম ধুষ্টুম স্বপ্ন দেখবি। দরজা জ্বালা বন্ধ করে চুপচাপ শুয়ে পড়। কাল ভোরের প্লেনে যদি তোকে কলকাতায় চালান না করি তো। দাঁত বের করে আরও কী সব বলতে যাচ্ছিল, ঠিক এমনি সময় একটা বিকট হইচই চিৎকার। সেটা এলো কুলির লাইনের দিক থেকে। তারপরে জোর টিন পেটানোর শব্দ। আমার সবাই ভীষণভাবে চমকে উঠলুম। সব চাইতে বেশি করে চমকালেন কুট্টি মামা। ও কি, ও আওয়াজ কেন? চিৎকারটা আরও জোরালো হয়ে উঠল, আকাশ ফেটে যেতে লাগলো টিন পেটানোর শব্দতে। তারপরে কে একজন ছুটতে ছুটতে এসে বাইরে থেকে হাঁক পারল, বাবু, ও ছোট ম্যানেজার বাবু। ছোট্টুলাল দরজা খুলে দিল। দেখা গেল লণ্ঠন হাতে কুলিদের একজন সর্দার। কুট্টি মামা বললেন, কি হয়েছে রে, এমন চেঁচামেচি করছিস কেন তোরা? কুলির লাইনে বাঘ এসেছিল বাবু। বাঘ?
ঘরে যেন বাজ পড়ল, আর দেখি সবাই যেন হাঁ করে তাকিয়ে আছে আমার দিকে। আর ছোট্টুলালের চোখ দুটো একেবারে গোল গোল হয়ে গিয়েছে, টিকিটা খাড়া হয়ে উঠেছে ওর। এইবার জুত পেয়ে আমি বললুম, কেমন বাবু ছোট্টুলাল, আমি খো 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 করে হাসছো না কেন? কুলির সর্দার বললে, একটা চিতা সঙ্গে বাচ্চাও ছিল, একটা গরুকে জখম করেছে আর একটা ছাগলকে মেরে নিয়ে পালিয়েছে। কারোর মুখে আর কথাটি নেই। আর তখনই আমি ঘর কাঁপিয়ে হাসতে শুরু করলুম। সেই হাসিরাও যে টেনিতে লাফিয়ে হাবুলের ঘাড়ের উপর পড়ল। আই রে বাবারে, ও হাবুল গিয়ে পড়লো ছোট্টুলালের গায়ে। ওরে দাদা বলে চিৎকার করে সে একেবারে চিৎপাত হয়ে পড়লো ছোট্টুলাল। অষ্টম গল্প, অয়ে অজগর। কুট্টি মামা বললেন, তাই তো আবার চিতাবাঘের উৎপাত শুরু হলো। সর্দার বললে, ওদিকে জঙ্গলে বাঘ বড় বেড়ে গেছে বাবু, মাঝখানেক ধরেই আশেপাশে ঘোরাঘুরি করছিল, এখন একেবারে বাগানে ঢুকে পড়ছে, আর আসতে যখন শুরু করেছে তখন সহজে ছাড়বে না। কুট্টি মামা মাথা নেড়ে বললেন, দু একটাকে না মারলে চলছে না। আচ্ছা এখন যাও, দেখি কাল সকালে কি করা যায়। সর্দার চলে গেল। কুট্টি মামা বললেন, তোমরাও সব শুয়ে পড়ো গে, আর প্যালারাম এবার ভালো করে জানলা বন্ধ করে দিও। আমরা সবাই চুপচাপ চলে এলুম। হাবুলের বকবকানি, টেনিদার চালিয়াতি আর ফুটকাটা একেবারে বন্ধ, সব একেবারে স্পিকটি নট। আর ছোট্টুলাল সে তো তক্ষুনি আয় দাদা হো বলে একটা কম্বল চাপা দিয়ে শুয়ে পড়েছে। খড়খড়ি আর কাচের জানলা দুটোই বন্ধ করে দিতে যাচ্ছি। ক্যাবলা বললে, খড়খড়িটা খুলে রাখ না পেলা, বাইরের প্রাকৃতিক দৃশ্য বেশ দেখা যাবে। কি সুন্দর চাঁদ উঠেছে রে। আমি দাঁত মুখ খুব বিচ্ছিরি করে বললুম, থাক, আর প্রাকৃতিক দৃশ্যই দেখে দরকার নেই। চাঁদের আলোয় খুশি হয়ে বাঘ এসে যদি জানলার বাইরে দাঁত খিঁচোয়, আমরাও বাঘকে ভেঙচে দেব। আর যদি জানলা ভেঙে ঢোকে, আমরা দরজা ভেঙে পালিয়ে যাব। দেখেছ ইয়ার্কিটা একবার, বাঘ যেন আমাদের পটলডাঙ্গার একাদশী কুণ্ডু, পেছন থেকে হাঁড়ি ফাটলো বলে চেঁচিয়ে চটিয়ে দিলেই হলো। বললুম, বেশি ফেরেববাজি করিস নে ক্যাবলা, ঘুমো। বলে আমি দুটো জানলায় শক্ত করে এঁটে দিলুম। ঘুমোতে চেষ্টা করছি, কিন্তু ঘুম কি ছায় আসে? খালি বন্ধ জানলায় চোখ পড়ছে। এই মনে হচ্ছে বাইরের খড়খড়ি কেউ কর কর করে আঁচড়াচ্ছে। আবার যেন শুনছি ঘাসের ওপর দিয়ে কী সব হাঁটছে, হুমহাম করে কি একটা ডেকেও উঠল। এদিকে আবার নাকের ডগায় দু তিনটে মশা বিনবিন করছে। ক্যাবলা তো দেখতে না দেখতেই ঘুমিয়ে পড়ল। আমি কি করি? মশারি একটা আছে, ফেলে দেব, কিন্তু মশারির ভেতর আমি একদম শুতে পারি নে, কেমন দম আটকে আসে। তাহলে মশাই মারিয়ে কি আর করা, কিন্তু চেষ্টা করে দেখলুম কিছুতেই মারা যায় না। নাকের ওপর চাটি হাঁকড়েছি তো কানের কাছে গিয়ে পোঁ করে উঠল। আবার কর্ণাট প্রদেশে আক্রমণ করেছি তো শত্রুবাহিনীর নাসিকে এসে উপস্থিত, কাহাতক পেরে ওঠা যায়। আধ ঘন্টা ধরে নিজেকে সমানে চাটিয়ে এবং ঘুষিয়ে শেষ তক হাল ছেড়ে দিলুম। বললুম, যাও না বাপু, জঙ্গলে যাও না, বাঘ আছে, হাতি আছে, অনেক রক্ত আছে ওদের গায়ে, যত খুশি খাওগে। আমি পটলডাঙ্গার প্যালারাম, সবে পালা জ্বরের পিলেটা সেরেছে, আমার রক্তে আর কি পাবে, খানিক পটল দিয়ে শিঙি মাছের ঝোল বই তো নয়। যেই বলেছি অমনি কি কাণ্ড, হুড়মুড়িয়ে জানলাটা ভেঙে পড়ল। আর কি সর্বনাশ! বাইরে যে একটা হাতি, পাহাড়ের মতন প্রকাণ্ড, জমাট অন্ধকার দিয়ে তৈরি তার শরীর, দুটো কুতকুতে চোখে আমার দিকে খানিক তাকিয়ে কেমন যেন মিটমিট করে হাসলো। তারপরে করেছে কি, হাত দশেক লম্বা একটা সুর বাড়িয়ে কপাত করে আমার একটা লম্বা কান টেনে ধরেছে। এতক্ষণ তো আমি পান্তুয়ার মতন পড়ে আছি, কিন্তু এবার আত্মারাম প্রায় খাঁচা ছাড়া। বাপরে মারে, মেজদারে, পটলডাঙ্গা রে বলে রাম চিৎকার ছেড়েছি। আর তখনই কানের কাছে ক্যাবলা বললে, কি আরম্ভ করেছিস রে পেলা, ভিতুর ডিম কোথাকার। বলুম, হাতি। ক্যাবলা বললে, গোদা পায়ের লাথি। চমকে চোখ মেরে চাইলুম,
কোথায় হাতি, কোথায় কি? ঘর ভর্তি ঝকঝকে সকালের আলো, আর ক্যাবলা কোত্থেকে একটা পাখির পালক কুড়িয়ে এনে আমার কানের ভেতর দিতে চেষ্টা করেছে। তড়াক করে লাফিয়ে উঠলুম, আর পালকটা আমার কানে ঢোকাতে না পেরে ভারী বেজার হলো ক্যাবলা। বললে, কোথায় রে তোর হাতি? স্বপ্ন দেখছিলি বুঝি? বকিস নে, আমার কানে পালক দিচ্ছিলিস কেন? তোকে জাগাবার জন্যে, কিন্তু পারলুম কই? তার আগেই তো জেগে গেলি, স্টুপিড কথাকার। মারবো এক থাপ্পড় বলে আমি রেগে মেগে ঘর থেকে বেরিয়ে গেলুম। সকালে চা এবং সেই সঙ্গে লুচি, আলু ভাজা, রসগোল্লাটা বেশ ভালোই হলো। তারপর কুট্টি মামা চলে গেলেন ফ্যাক্টরিতে। আমাদের বলে গেলেন, তোমরা বাগানের ভেতর ঘুরে বেড়াও, ভয়ের কিছু নেই, তবে জঙ্গলের দিকে যেও না। চিতাবাঘের উৎপাত যখন শুরু হয়েছে তখন সাবধান থাকাই ভালো। টেনিদা বললে, বাঘ জানো কুট্টি মামা, রাত্রিরে কেমন একটু বেকায়দায় হয়ে যায়, কিন্তু দিনের বেলায় বাঘ একেবারে আসুক না সামনে, এমন একখানা আন্ডারকাট বসিয়ে দেব। হাবুল বললে, আপনার কালী সিংহের মহাভারতের থেকেও জব্বর। কুট্টি মামা অবাক হয়ে বললেন, আমার কালী সিংহীর মহাভারত, তার মানে? হাবুল সবে বলতে যাচ্ছে, সেই যে মহাভারতের একখানা পেল্লাই ঘা মাইরা, আর বলতে পারল না। তার আগেই টেনিদা ওর পিঠে কটাং করে একটা জবরদস্ত চিমটি লাগিয়ে দিয়েছে। আই! হাবুল হাউমাউ করে উঠল, খাইছে খাইছে। কুট্টি বাবা আরও অবাক হয়ে বললেন, খাইছে? কিসে খেলো তোমাকে? টেনিদা। টেনিদা তাড়াতাড়ি বললে, না মামা, আমি ওকে খাচ্ছি না। ওটা এত অখাদ্য যে বাঘ খেলেও বমি করে দেবে। ওর পিঠে একটা ঢেউ পিঁপড়ে কামড়াচ্ছিল, সেটাকেই ফেলে দিলুম কেবল। তুমি যাও, নিজের কাজে যাও। খানিকক্ষণ কেবল বোকা বোকা হয়ে তাকিয়ে দেখে কুট্টি মামা চলে গেলেন। টেনিদা আর হাবুলের মাথায় কুটুস করে একটা ছোট্ট গাঁটটা দিলে। বললে তোকে ওসব বলতে আমি বারণ করিনি, জানিস নে, নিজের বীরত্বের কথা বললে কুট্টি মামা লজ্জা পায়, আর তোমার সব চালিয়াতি ফাঁস হয়ে যায়। টুক করে কথাটা বলেই ক্যাবলা 3 হাত লাফিয়ে সরে গেল। টেনিদা একটা চাটি হাঁকিয়েছিল, সেটা হাওয়ায় ঘুরে গেল। যাই হোক, আমরা চারমূর্তি তো বাগানে বেরিয়ে পড়লুম। চমৎকার সকাল, মিঠে রোদ্দুর, প্রাণ জুড়ানো হাওয়া, দোয়েল শীষ দিচ্ছে, বুলবুলি নেচে বেড়াচ্ছে, মাথার উপর শিরিষ পাতার ঝিরিঝিরি, ঝুড়ি কাঁধে কুলি মেয়েরা টুকটুক করে পাতি তুলছে, বেশ লাগছে দেখতে। পাতি তোলা দেখতে দেখতে কখন আমি দলছাড়া হয়ে অন্যদিকে চলে গেছি টেরই পাইনি। যখন খেয়াল হলো, দেখি বাগানের বাইরে চলে এসেছি। সামনে মাঠ, তাতে কতগুলো এলোমেলো ঝোপ আর 5-7টা গাছ একসঙ্গে ঝাঁকড়া হয়ে দাঁড়িয়ে। আরও তাকিয়ে দেখি কাছাকাছি কেউ কোথাও নেই। কি সর্বনাশ, বাঘের মুখে পড়ব নাকি? কিন্তু এখানে বাঘ, এমন সুন্দর রোদ্দুরে, এমন চমৎকার সকালে, ধ্যাত! আর গাছগুলো যে আমলকির, কত বড়, কি সুন্দর দেখতে, গোছায় গোছায় যেন মণিমুক্তর মতো ঝুলছে। নোলায় জল এসে গেল, নিশ্চয়ই গাছতলায় আমলকি পড়েছে। যাই, গোটা কয়েক কুড়িয়ে আনি। আমলকি দেখে বাঘের ভয়টায় বেমালুম মুছে গেল মন থেকে। গেলুম গাছতলায়, ধরেছি ঠিক, বড় বড় পাকা আমলকিতে ছেয়ে আছে মাটিটা। বেছে বেছে কয়েকটা কুড়িয়ে নিলুম। তারপর পাশেই একটা সরু মতন লম্বা ডাল পড়ে আছে দেখে বসলুম তার ওপর। কিন্তু এ কি, ডালটা যে কেমন রবারের মতো নরম। আর তৎক্ষণাৎ ফোঁস করে একটা আওয়াজ, ডালটা নড়ে উঠল, বাঁকা হয়ে চলতে শুরু করে দিলে। সাপ, অজগর! বাপরে, গেছি! তড়াক করে এক লাফে আমি গিয়ে একটা কাঁটা ঝোপের উপর পড়লুম। আর তখনই দেখলুম বরফির মতন একটা অদ্ভুত মাথা, লক লক করে উঠছে লম্বা জিভ, আর নতুন নয়া পয়সার মতন দুটো জলজলে চোখ ঠায় তাকিয়ে রয়েছে আমার দিকে। শেষ পর্যন্ত কি অজগরের পেটে যাবে প্যালা? টেনিদা এবং হাবুল ক্যাবলা, এদের সাথেই বা কি হবে? চারমূর্তির অভিযান কি নতুন মোড় নিতে চলেছে?
কুট্টি মামা কি পারবে এই চার মূর্তিকে সেই বিপদ থেকে বাঁচাতে? জানতে গেলে অবশ্যই সাথে থাকুন চার মূর্তির অভিযানে। শীঘ্রই আসছে পরবর্তী পর্ব নিয়ে।